পৃষ্ঠা 65, অধ্যায় 4, অমাধ্যম অনুমান, ইমিডিয়েট ইনফারেন্স। বিভিন্ন তার্কিক পরিভাষার অর্থ। অনুমান। অনুমান এমনই এক মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হই। যুক্তি। অনুমানের ভাষাগত রূপকেই বলা হয় যুক্তি। অবরোহ অনুমান। অবরোহ অনুমানে যুক্তিবাক্যের ব্যাপকতা অপেক্ষা সিদ্ধান্তে কম ব্যাপক বিষয়কে অনুমান করা হয়। আরোহ অনুমান। আরোহ অনুমানে যুক্তিবাক্যের ব্যাপকতা অপেক্ষা সিদ্ধান্তের ব্যাপকতা অধিক এবং সার্বিকভাবে গণ্য হয় এবং এই সার্বিক বিষয় সম্পর্কে অনুমান করা হয়। ন্যায় অনুমান। পরস্পর সম্পৃক্ত দুটি যুক্তিবাক্য থেকে যদি কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাহলে তাকেই বলা হয় ন্যায় অনুমান বা সিলজিজম। আবর্তন। কোনো বচনের উদ্দেশ্য এবং বিধেয়ের ন্যায়সঙ্গত পরিবর্তনকেই বলা হয় আবর্তন বা কনভার্সন। CONVERSION। এটি এক ধরনের অমাধ্যম অনুমান। বিবর্তন। কোনো বচনের বিধেয়ের ন্যায় সঙ্গত বিরুদ্ধ পদকে প্রতিষ্ঠা করার নামই হল বিবর্তন বা অবভার্সন। OBVERSION। প্রধান যুক্তিবাক্য। প্রত্যেকটি ন্যায় অনুমানে দুটি যুক্তিবাক্য থাকে। এই দুটি যুক্তিবাক্যের প্রথমটিকে বলা হয় প্রধান যুক্তিবাক্য। এর অন্য নাম হল সাধ্য যুক্তিবাক্য বা সাধ্য আশ্রয় বাক্য। অপ্রধান যুক্তিবাক্য। ন্যায় অনুমানে দ্বিতীয় যুক্তিবাক্যকে বলা হয় অপ্রধান যুক্তিবাক্য। এর অন্য নাম হল হেতুবাক্য। সিদ্ধান্ত। ন্যায় অনুমানের শেষের বাক্যটিকে বলা হয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে অনুমিত বিষয়টি প্রকাশিত হয়, অথবা বলা যায় যে যুক্তিবাক্য থেকে যে বচনটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকেই বলা হয় সিদ্ধান্ত বা কনক্লুশন। CONCLUSION। সরল আবর্তন। আবর্তনের সব নিয়মগুলোকেই যথাযথভাবে মেনে আবর্তন করা হলে তাকেই বলা হয় সরল আবর্তন বা সিম্পল কনভার্সন। অসরল আবর্তন। আবর্তনের সব নিয়মগুলোকে যথাযথভাবে না মেনে পরিমাণের পার্থক্য ঘটিয়ে যে প্রকারের আবর্তন প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকেই বলা হয় অসরল আবর্তন। একে সীমায়িত আবর্তন রূপেও উল্লেখ করা হয়। বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন। কোনো বচনের আবর্তন যদি উদ্দেশ্য এবং বিধেয়ের বিপরীত সম্বন্ধ ভিত্তিক হয় তবে তাকেই বলা হয় বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন। আকারগত বিবর্তন। বিবর্তনের নিয়মগুলোকে যথাযথভাবে মেনে বিবর্তন করাকে বলা হয় আকারগত বিবর্তন। এখানে বস্তুগত বিষয়ের ওপর কোনো গুরুত্ব দেওয়া হয় না। বস্তুগত বিবর্তন। আবর্তনের নিয়মগুলোকে যথাযথভাবে না মেনে যদি শুধুমাত্র বাস্তব বা বস্তুগত অভিজ্ঞতার উপর নির্ভর করে বিবর্তন করা হয় তবে তাকেই বলা হয় বস্তুগত বিবর্তন। বিভাগ ক। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, অমাধ্যম অনুমানের যুক্তিবাক্যের সংখ্যা হল? উত্তর 1টি। 2 নম্বর, মাধ্যম অনুমানের যুক্তিবাক্যের সংখ্যা হল? উত্তর 2টি। 3 নম্বর, মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্যের ভিত্তি হল? উত্তর যুক্তিবাক্যের সংখ্যা। 4 নম্বর, আবর্তন যে অনুমানের আকার তা হল? উত্তর অমাধ্যম অনুমান। 5 নম্বর, বিবর্তন যে ধরনের অনুমান তা হল? উত্তর অমাধ্যম। 6 নম্বর, আবর্তনের নিয়ম হল? উত্তর 4টি। 7 নম্বর, বিবর্তনের নিয়ম হল? উত্তর 4টি। পৃষ্ঠা 66। 8 নম্বর, আবর্তনে যার স্থান পরিবর্তন তা হল ড্যাশ। তা হল? উত্তর উদ্দেশ্য এবং বিধেয় উভয়ের। 9 নম্বর, বিবর্তনে যে পদের পরিবর্তন হয় তা হল? উত্তর বিধেয় পদের। 10 নম্বর, মিল ও বিন এর মতে অমাধ্যম অনুমান হল? উত্তর অপ্রাকৃত অনুমান। 11 নম্বর, আধুনিক যুক্তিবিজ্ঞানীদের মতে অমাধ্যম অনুমানের স্বরূপ হল? উত্তর প্রকৃত অনুমান। 12, অমাধ্যম অনুমানে গৃহীত সিদ্ধান্তটি হল? এ নতুন কিছু।
13 নম্বর সরল আবর্তন হলো যে আবর্তনের পরিমাণ 1। 14 নম্বর অসরল আবর্তন হলো উত্তর যে আবর্তনের পরিমাণ ভিন্ন। 15 নম্বর আবর্তনের যুক্তিবাক্যকে বলে আবর্তনীয়। 16 নম্বর আবর্তনের সিদ্ধান্তকে বলে আবর্তিত। 17 নম্বর বিবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় বিবর্তনীয়। 18 নম্বর বিবর্তনের সিদ্ধান্তকে বলা হয় 18 নম্বর বিবর্তনের সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত। 19 নম্বর গ্রীষ্ম হয় কষ্টদায়ক, সুতরাং শীত হয় আরামদায়ক। এটি যে ধরনের বিবর্তন তা হলো উত্তর বস্তুগত বিবর্তন। 20 নম্বর প্লেটো হন অ্যারিস্টটলের গুরু, সুতরাং অ্যারিস্টটল হন প্লেটোর শিষ্য। এটি যে ধরনের আবর্তন তা হলো উত্তর বিপরীত সম্বন্ধমূলক আবর্তন। 21 নম্বর আবর্তনের উদ্দেশ্যটির উত্তর স্থান পরিবর্তন হয়। 22 নম্বর বিবর্তনের বিধেয়টি উত্তর বিরুদ্ধ পদ হয়। 23 নম্বর আবর্তনের বিধেয়টি হল উত্তর যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ। 24 নম্বর বিবর্তনের উদ্দেশ্যের প্রকৃতি হল উত্তর অপরিবর্তনীয় প্রকৃতি। 25 নম্বর অসরলভাবে এ বচন আবর্তন করলে যে বচন পাওয়া যায় তা হলো আই বচন, উত্তর আই বচন। 26 নম্বর এ বচনের সরল আবর্তনে যে বচন পাওয়া যায় তা হলো উত্তর এ বচন। 27 নম্বর ই বচনের আবর্তন করলে যে বচন পাওয়া যায় তা হলো উত্তর ই বচন। 28 নম্বর আই বচনের আবর্তন করলে যে বচন পাওয়া যায় তা হলো উত্তর আই বচন। 29 নম্বর ও বচনের আবর্তন করলে যে বচন পাওয়া যায় তা হলো উত্তর কিছুই নয়, কোনোটাই নয়, অর্থাৎ ও বচনের আবর্তন সম্ভব নয়। 30 নম্বর এ বচনের বিবর্তন করলে যে বচন পাওয়া যায় তা হলো উত্তর ই বচন। 31 নম্বর ই বচনের বিবর্তন করলে যে বচন পাওয়া যায় তা হলো উত্তর এ বচন। 32 নম্বর আই বচনের বিবর্তন করলে যে বচন পাওয়া যায় তা হলো উত্তর ও বচন। 33 নম্বর ও বচনের বিবর্তন করলে যে বচন পাওয়া যায় তা হলো উত্তর আই বচন। 34 নম্বর আবর্তন ও বিবর্তন যে ধরনের প্রক্রিয়া তা হলো উত্তর যৌক্তিক। 35 নম্বর ব্যাপ্যতার বিষয়টি দেখা হয় উত্তর আবর্তনের ক্ষেত্রে। 36 নম্বর বিবর্তনের ক্ষেত্রে বিরুদ্ধ পদ যেভাবে সৃষ্ট হয় তা হলো অযোগ করে। পৃষ্ঠা 67। 37 নম্বর আবর্তন যে ধরনের অনুমান তা হলো উত্তর একটি অমাধ্যম অনুমান। 38 নম্বর বিবর্তন হলো উত্তর একটি অমাধ্যম অনুমান। 39 নম্বর অসরল আবর্তন উত্তর এ বচনের ক্ষেত্রে হয়। 40 নম্বর অসরল আবর্তনের বৈশিষ্ট্য হলো উত্তর পরিমাণের ভেদ থাকে না। 41 নম্বর সরল আবর্তনের বৈশিষ্ট্য হলো উত্তর তাৎপর্য একই থাকে। 42 নম্বর এ বচনের আবর্তন সাধারণত উত্তর আই বচন পাওয়া যায়। 43 নম্বর যে ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন হয় তা হলো উত্তর পুনরুক্তির ক্ষেত্রে। 44 নম্বর আবর্তন আদৌ সম্ভব নয় যে বচনের ক্ষেত্রে তা হলো উত্তর ও বচন। 45 নম্বর আবর্তন ও বিবর্তন প্রক্রিয়ায় মোট উত্তর দুটি বচন থাকে। 46 নম্বর আবর্তিত এবং আবর্তনীয়ের সম্পর্ক হলো উত্তর অনুমানমূলক সম্বন্ধ। 47 নম্বর বিবর্তিত এবং বিবর্তনীয়ের সম্পর্কটি হলো উত্তর অনুমানলব্ধ সম্পর্ক। 48 নম্বর অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমানের মর্যাদা দিয়েছেন উত্তর আধুনিক যুক্তিবিজ্ঞানীরা। 49 নম্বর এ বচনের সরল আবর্তনের উত্তর চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়। 50 নম্বর ও বচনের আবর্তনের ক্ষেত্রে উত্তর চতুর্থ নিয়মটি ব্যাহত হয়। 51 নম্বর প্রশ্ন নিষেধমূলক আবর্তন উত্তর ও বচনের আবর্তনের ক্ষেত্রে প্রযুক্ত। 52 নম্বর নিষেধমূলক আবর্তনের ক্ষেত্রে উত্তর আবর্তনের দ্বিতীয় এবং তৃতীয় নিয়ম লঙ্ঘিত হয়। 53 নম্বর বিপরীত সম্বন্ধ ভিত্তিক হলো উত্তর বিপরীত সম্বন্ধের ভিত্তিতে যে আবর্তন।
54 নম্বর, বস্তুগত বিবর্তনের প্রকৃতি হলো এই যে, উত্তর, এখানে যুক্তিবাক্যের অর্থগত বিরুদ্ধ উদ্দেশ্য এবং বিধেয় পদ সিদ্ধান্তের বিধেয় এবং উদ্দেশ্য হয়। 55 নম্বর, আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগটি, উত্তর, ভুল, উত্তর, সম্ভব। 56 নম্বর, আবর্তন ছাড়া অমাধ্যম অনুমানের আর একটি রূপ হলো ড্যাশ, উত্তর, বিবর্তন। 57 নম্বর, যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, এটি হলো ড্যাশ নিয়ম, উত্তর, আবর্তনের। 58 নম্বর, যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, এটি হলো ড্যাশ নিয়ম, উত্তর, বিবর্তনের। 59 নম্বর, আবর্তনের নিয়মে বলা হয়েছে যুক্তিবাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের ড্যাশ হবে, উত্তর, 59 নম্বর, আবর্তনের নিয়মে বলা হয়েছে যুক্তিবাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের ড্যাশ এক হবে, উত্তর, গুণ। 60 নম্বর, আবর্তনের নিয়মে বলা হয়েছে যুক্তিবাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের ড্যাশ হবে, উত্তর, উদ্দেশ্য। 61 নম্বর, বিবর্তনের নিয়মে বলা হয়েছে যুক্তিবাক্যের সিদ্ধান্তের ড্যাশ এক হবে, উত্তর, পরিমাণ। পৃষ্ঠা 68। 62 নম্বর, যুক্তি বাক্যের বিদেহের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে, বলা হয়েছে ড্যাশ নিয়মে, উত্তর, বিবর্তনের। 63 নম্বর, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এ হলো আবর্তনের ড্যাশ নিয়ম, উত্তর, চতুর্থ। 64 নম্বর, ড্যাশের মতে অমাধ্যম অনুমান কোনো প্রকৃত অনুমান নয়, উত্তর, বেনের। 65, বেনের অভিমতকে সমর্থন করেছেন তর্কবিদ ড্যাশ, উত্তর, মিল। 66 নম্বর, ড্যাশের মতে অমাধ্যম অনুমান প্রকৃত আরোহ অনুমান, উত্তর, বারকার, বয়াকার, কয়রেফ আকার, বয়সনরব। 67 নম্বর, আবর্তন এবং বিবর্তন উভয়ই সম্ভব হয় ড্যাশ বচনে, উত্তর, নিরপেক্ষ বচনে। 68 নম্বর, ড্যাশ বচনের সরল আবর্তন সম্ভব নয়, উত্তর, এ বচনের। 69 নম্বর, অসরল আবর্তন হয় ড্যাশ বচনের, উত্তর, সামান্য সদর্থক। 70 নম্বর, এ বচনের সরল আবর্তন হয় ড্যাশ ক্ষেত্রে, উত্তর, সংজ্ঞাবাচক। 71 নম্বর, সংজ্ঞাবাচক ক্ষেত্রে, পুনরুক্তির ক্ষেত্রে এবং ড্যাশ ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন হয়, উত্তর, বিশিষ্ট নামবাচক। 72 নম্বর, অমাধ্যম অনুমান হলো মোট ড্যাশ প্রকারের, উত্তর, 9 প্রকারের। 73 নম্বর, বস্তুগত বিবর্তনের কথা বলেছেন তর্কবিদ ড্যাশ, উত্তর, বেন। বিভাগ খ, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন, অনুমান কয় প্রকার ও কি কি? উত্তর, 2 প্রকার, মাধ্যম এবং অমাধ্যম। প্রশ্ন 2, অমাধ্যম অনুমান কাকে বলে? উত্তর, একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় যে অনুমানে, তাকে বলে মাধ্যম অনুমান। প্রশ্ন 3, মাধ্যম অনুমান কাকে বলে? উত্তর, দুটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত পাওয়া যায় যে অনুমানে, তাকে বলে মাধ্যম অনুমান। প্রশ্ন 4, আবর্তন এবং বিবর্তন কোন ধরনের অনুমান? উত্তর, আবর্তন এবং বিবর্তন হলো অমাধ্যম অনুমান। 5, উদ্দেশ্য এবং বিধেয়ের স্থান পরিবর্তন হয় কোন প্রক্রিয়ায়? উত্তর, আবর্তন প্রক্রিয়ায় উদ্দেশ্য এবং বিধেয় স্থান পরিবর্তন হয়। 6, যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয় কোন প্রক্রিয়ায়? উত্তর, বিবর্তন প্রক্রিয়ায়। 7, কোন বচনের আবর্তন আদৌ সম্ভব নয়? উত্তর, ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। 8, কোন বচনের সরল আবর্তন সাধারণত সম্ভব নয়? উত্তর, এ বচনের সরল আবর্তন সাধারণত সম্ভব নয়। 9, এ বচনের সরল আবর্তন কোন কোন ক্ষেত্রে সম্ভব? উত্তর, সংজ্ঞাবাচক, পুনরুক্তিমূলক এবং বিশিষ্ট নামবাচক ক্ষেত্রে সম্ভব। 10 নম্বর নিয়ম, আবর্তনের যুক্তিবাক্যকে কি বলা হয়? উত্তর, আবর্তনীয় বলা হয়। 11 নম্বর, আবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয়? উত্তর, আবর্তিত বলা হয়। 12 নম্বর, বিবর্তনের যুক্তিবাক্যকে কি বলা হয়? উত্তর, বিবর্তনীয় বলা হয়। 13 নম্বর, বিবর্তনের সিদ্ধান্তকে কি বলা হয়? বিবর্তিত বলা হয়। 14 নম্বর, আবর্তনের নিয়ম কয়টি? উত্তর, আবর্তনের নিয়ম হলো 4টি। 15 নম্বর, বিবর্তনের নিয়ম কয়টি? উত্তর, বিবর্তনের নিয়ম হলো 4টি। 16 নম্বর, ও বচনের আবর্তন আদৌ কেন সম্ভব নয়? উত্তর, আবর্তনের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করে বলে সম্ভব নয়। 17 নম্বর, এই বচনের সরল আবর্তন কেন সাধারণভাবে সম্ভব নয়? উত্তর, আবর্তনের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করে বলে। 18 নম্বর, আবর্তনের চতুর্থ নিয়মটি কি? উত্তর, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না।
পৃষ্ঠা 69। প্রশ্ন নম্বর 19, আবর্তনের প্রথম নিয়মটি কি? উত্তর, যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। 20 নম্বর, আবর্তনের দ্বিতীয় নিয়মটি কি? উত্তর, যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। 21 নম্বর, আবর্তনের তৃতীয় নিয়মটি কি? উত্তর, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ এক হবে। 22 নম্বর, পরিমাণের পার্থক্য দেখা যায় কোন ধরনের আবর্তনে? উত্তর, অসরল আবর্তনে পরিমাণের পার্থক্য দেখা যায়। 23 নম্বর, বিবর্তনের প্রথম নিয়মটি কি? উত্তর, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে। 24 নম্বর, বিবর্তনের দ্বিতীয় নিয়মটি কি? উত্তর, যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। 25 নম্বর, বিবর্তনের তৃতীয় নিয়মটি কি? উত্তর, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। 26 নম্বর, বিবর্তনের চতুর্থ নিয়মটি কি? উত্তর, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ এক হবে। 27 নম্বর, এ বচনের অসরল আবর্তনে কোন বচন পাওয়া যায়? উত্তর, আই বচন পাওয়া যায়। 28 নম্বর, ই বচনের আবর্তনে কোন বচন পাওয়া যায়? উত্তর, ই বচন পাওয়া যায়। 29 নম্বর প্রশ্ন, আই বচনের আবর্তনে কোন বচন পাওয়া যায়? উত্তর, আই বচন পাওয়া যায়। 30 নম্বর, ও বচনের আবর্তন কোন বচন পাওয়া যায়? উত্তর, কোনো বচনই পাওয়া যায় না, কেননা ও বচনের আবর্তন সম্ভব নয়। 31 নম্বর, এ বচনের বিবর্তনে কোন বচন পাওয়া যায়? উত্তর, ই বচন পাওয়া যায়। 32 নম্বর, ই বচনের বিবর্তনে কোন বচন পাওয়া যায়? উত্তর, এ বচন পাওয়া যায়। 33 নম্বর, আই বচনের বিবর্তনে কোন বচন পাওয়া যায়? উত্তর, ও বচন পাওয়া যায়। 34 নম্বর, ও বচনের বিবর্তনে কোন বচন পাওয়া যায়? উত্তর, আই বচন পাওয়া যায়। 35 নম্বর, বস্তুগত বিবর্তনের কথা কে বলেছেন? উত্তর, তর্কবিদ বেন বলেছেন। 36 নম্বর, বস্তুগত বিবর্তনের মূল ভিত্তি কি? উত্তর, বস্তুগত বিবর্তনের মূল ভিত্তি হলো বাস্তব অভিজ্ঞতা। 37 নম্বর, জ্ঞান হলো পূর্ণ আবর্তনীয়, সুতরাং অজ্ঞতা হলো পাপ আবর্তিত। এটি এক ধরনের বিবর্তন। উত্তর, এটি হলো বস্তুগত বিবর্তন। 38 নম্বর, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? উত্তর, না, প্রকৃত বিবর্তন বলা যায় না। 39 নম্বর, বস্তুগত বিবর্তন কেন প্রকৃত বিবর্তন নয়? উত্তর, কারণ অবরোহ অনুমানে বাস্তব অভিজ্ঞতার কোনো মূল্য নেই। 40 নম্বর, সকল মানুষ হয় সুখী, এ বচনটির আবর্তিত রূপ কি? এর আবর্তিত রূপ হলো কোনো সুখী ব্যক্তি হয় মানুষ, আই বচন। প্রশ্ন 41, সকল মানুষ হয় সুখী, এ বচনটির বিবর্তিত রূপ কি? উত্তর, এর বিবর্তিত রূপ হলো কোনো মানুষ নয় অসুখী, ই বচন। 42 নম্বর, সকল অশ্ব হয় ঘোড়া, এ বচন এর আবর্তিত রূপ কি? উত্তর, এর আবর্তিত রূপ হলো সকল ঘোড়া হয় অশ্ব, এ বচন। বিভাগ গ, রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 8। বিভাগ গ, রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রতিটি প্রশ্নের মান 8। প্রশ্ন 1, অবরোহ অনুমানের প্রকারভেদ হিসেবে অমাধ্যম ও মাধ্যম অনুমান কাকে বলে? 4.4+4। উত্তর, অবরোহ যুক্তির প্রকারভেদ রূপে অমাধ্যম এবং মাধ্যম অনুমান। অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যুক্তি। তর্কবিদ্যায় অনুমান এবং যুক্তিকে সাধারণত সমার্থক রূপে উল্লেখ করা হয়। তর্কবিদ্যায় অনুমান বা যুক্তিকে দুভাগে ভাগ করা হয়েছে, অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি। অবরোহ যুক্তিকে বা অনুমানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান, যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি একটি মাত্র যুক্তিবাক্য থেকে সরাসরি এবং অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং এদের মাঝখানে সাহায্যকারী আর কোনো যুক্তিবাক্য থাকে না, তাকে বলা হয় অমাধ্যম অনুমান। এই ধরনের অনুমানে সিদ্ধান্তটি সবসময় যুক্তিবাক্যের চেয়ে অধিক ব্যাপকতর নয়। উদাহরণ, কোনো মানুষ নয় গ্রহান্তরের জীব, ই বচন, এটা যুক্তিবাক্য, তার থেকে সিদ্ধান্ত কোনো গ্রহান্তরের জীব নয় মানুষ, সিদ্ধান্ত। ব্যাখ্যা, উদাহরণটিতে দেখা যায় যে এখানে যুক্তিবাক্যের সংখ্যা হলো একটি। এই একটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। এদের মাঝখানে আর কোনো সাহায্যকারী হিসেবে দ্বিতীয় যুক্তিবাক্য নেই। আবার এখানে যে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয়েছে তার ব্যাপকতা কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করেনি। সে কারণেই এরূপ অনুমানটি একটি অমাধ্যম অনুমান রূপেই গণ্য।
পৃষ্ঠা 70 মাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে পরস্পর সম্পৃক্ত দুটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে না, সেই অবরোহ অনুমানকেই বলা হয় মাধ্যম অনুমান। উদাহরণ: সকল ভাষা হয় মনের ভাব প্রকাশক, এ বচন প্রধান যুক্তিবাক্য। দ্বিতীয়, বাংলা হয় মনের ভাব প্রকাশক, এ বচন অপ্রধান যুক্তিবাক্য। তা থেকে সিদ্ধান্ত বাংলা হয় একটি ভাষা, এ বচন সিদ্ধান্ত। ব্যাখ্যা: উদাহরণটিতে দেখা যায় যে এখানে দুটি যুক্তিবাক্য রয়েছে। এই দুটি যুক্তিবাক্যের প্রথমটিকে বলা হয় প্রধান যুক্তিবাক্য এবং দ্বিতীয়টিকে বলা হয় অপ্রধান যুক্তিবাক্য। এখানে যে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয়েছে তা যুক্তিবাক্য দুটি থেকেই অনিবার্যভাবে নিঃসৃত। একটিকে বাদ দিয়ে আরেকটি থেকে সিদ্ধান্তটিকে কখনোই নিঃসৃত করা যায় না, অর্থাৎ দ্বিতীয়টির মাধ্যমে প্রথমটি থেকে সিদ্ধান্তটিকে অনিবার্যভাবে নিঃসৃত করা যায়। সে কারণেই এই ধরনের অনুমানকে বলা হয় মাধ্যম অনুমান। আরও উল্লেখ করা যায় যে সিদ্ধান্তটির ব্যাপকতা যুক্তিবাক্যের ব্যাপকতা থেকে কখনোই ব্যাপকতর নয়। প্রশ্ন 2, অমাধ্যম এবং মাধ্যম অনুমানের পার্থক্য কি? উত্তর: অমাধ্যম এবং মাধ্যম অনুমানের পার্থক্য এখানে 3টে ভাগ করে নেওয়া হয়েছে। পার্থক্যের বিষয় অমাধ্যম অনুমান, আর তৃতীয়টা হচ্ছে মাধ্যম অনুমান। আচ্ছা, পার্থক্যের বিষয় 1, যুক্তিবাক্যের সংখ্যাগত পার্থক্য। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা হলো একটি, অর্থাৎ একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে প্রতিষ্ঠিত হতে পারে। আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা হলো দুটি, অর্থাৎ দুটি যুক্তিবাক্যের সাহায্য নিয়েই সিদ্ধান্তটি অনিবার্যভাবে প্রতিষ্ঠিত হতে পারে। 2, প্রকারগত পার্থক্য। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে অমাধ্যম অনুমানের মোট প্রকার হলো 9টি, মাধ্যম অনুমানের ক্ষেত্রে মাধ্যম অনুমানের প্রকার হলো মাত্র 2টি। 3 নম্বর পার্থক্যের বিষয় পদের সংখ্যাগত পার্থক্য। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে অমাধ্যম অনুমানে পদের সংখ্যা হলো মোট 2টি। এই দুটি পদ অবশ্য দুবার করেই ব্যবহৃত হয়। মাধ্যম অনুমানের ক্ষেত্রে মাধ্যম অনুমানের পদের সংখ্যা হলো মোট 3টি। এই 3টি পদ দুবার করে ব্যবহৃত হয়। পার্থক্যের বিষয় 4, পদের নামকরণের পার্থক্য। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে পদগুলি উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ নামে অভিহিত। মাধ্যম অনুমানের ক্ষেত্রে মাধ্যম অনুমানের পদগুলি সাধ্য, পক্ষ এবং হেতু নামে খ্যাত। পার্থক্যের বিষয় 5, পদগুলির ব্যবহারগত পার্থক্য। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে পদগুলি একইভাবে ব্যবহৃত না হয়ে ভিন্নভাবেও ব্যবহৃত হতে পারে, কারণ এখানে মূল পদের বিরুদ্ধ পদকেও পদ হিসেবে ব্যবহার করা হয়। মাধ্যম অনুমানের ক্ষেত্রে মাধ্যম অনুমানের ক্ষেত্রে 3টি পদকেই কিন্তু একইভাবে দুবার করে ব্যবহার করতে হয়। পার্থক্যের বিষয় 6, প্রয়োগ ক্ষেত্রগত পার্থক্য। অমাধ্যম অনুমানের প্রয়োগের ক্ষেত্র হলো অপেক্ষাকৃতভাবে সংকীর্ণ, কারণ এখানে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। মাধ্যম অনুমানের ক্ষেত্রে মাধ্যম অনুমানের প্রয়োগের ক্ষেত্র হলো অপেক্ষাকৃতভাবে ব্যাপক, কারণ এখানে দুটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়। 7 নম্বর পার্থক্যের বিষয় 7 নম্বর, সিদ্ধান্তের বৈশিষ্ট্যগত পার্থক্য। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে অমাধ্যম অনুমানের যে দুটি পদ থাকে সেই দুটি পদই সিদ্ধান্তেও উপস্থিত থাকে। মাধ্যম অনুমানের ক্ষেত্রে মাধ্যম অনুমানে যে 3টি পদ থাকে তার মধ্যে দুটি পদ সিদ্ধান্তে উপস্থিত থাকে, একটি থাকে না। 8 নম্বর, হেতুপদের গুরুত্বগত পার্থক্য। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে অমাধ্যম অনুমানের হেতুপদের কোনো ভূমিকাই নেই। মাধ্যম অনুমানের ক্ষেত্রে মাধ্যম অনুমানের হেতুপদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রশ্ন 3, অমাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম অনুমানের স্বরূপ বা প্রকৃতি কি? 2+6। উত্তর: অমাধ্যম অনুমানের সংজ্ঞা এবং উদাহরণ। যে অবরোহ অনুমানে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং নিঃসৃত সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর নয়, সেই অনুমানকেই বলা হয় অমাধ্যম অনুমান। এই ধরনের অনুমানের ক্ষেত্রে মাধ্যম বা সাহায্যকারী দ্বিতীয় কোনো যুক্তিবাক্য থাকে না, সে কারণেই এই ধরনের অনুমানকে বলা হয় অমাধ্যম অনুমান। উদাহরণ: কোনো শিক্ষক নয় ছাত্র ই যুক্তিবাক্য, সুতরাং কোনো ছাত্র নয় শিক্ষক ই সিদ্ধান্ত। পৃষ্ঠা 71 ব্যাখ্যায় এরূপ যুক্তিটি
তে দেখা যায় যে এখানে যুক্তিবাক্যের সংখ্যা মাত্র একটি। এই একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। আরও দেখা যায় যে সিদ্ধান্তের বক্তব্য বিষয় কখনোই যুক্তিবাক্যের বক্তব্য বিষয়ের চেয়ে বেশি নয়। ব্যাপকতার দিক থেকে সিদ্ধান্তটি তাই কখনোই যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর নয়। অমাধ্যম যুক্তির স্বরূপ বা প্রকৃতি। অমাধ্যম অনুমানের স্বরূপ বা লক্ষণগুলিকে নিম্নোক্তভাবে উল্লেখ করা যায়। 1. অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা হলো একটি, সেখানে মাধ্যমকারী বা সাহায্যকারী দ্বিতীয় কোনো যুক্তিবাক্য থাকে না। 2. অমাধ্যম অনুমানে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। সিদ্ধান্তে তাই এমন কোনো বিষয়ে অনুমান করা হয় না যা যুক্তিবাক্যের মধ্যে নেই। 3. অমাধ্যম অনুমানে সিদ্ধান্তটি যুক্তিবাক্যের চেয়ে কখনোই ব্যাপকতর নয়, অর্থাৎ সিদ্ধান্তের বক্তব্য বিষয়টি কখনোই যুক্তিবাক্যের বক্তব্য বিষয়কে অতিক্রম করে না। 4. অমাধ্যম অনুমানে পদের সংখ্যা হলো মোট দুটি, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এই দুটি পদ ছাড়া তৃতীয় কোনো পদের উল্লেখ করা যায় না। 5. অমাধ্যম অনুমানের যুক্তিবাক্যে যে দুটি পদের উল্লেখ করা হয় সেই দুটি পদকে সিদ্ধান্তেও উপস্থাপিত করা হয়। যুক্তিবাক্যে এবং সিদ্ধান্তে পদের সংখ্যা তাই একই। 6. অমাধ্যম অনুমানে সরাসরিভাবেই যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হয়, সে কারণেই সিদ্ধান্তটি নিশ্চিত রূপে গণ্য হয়। 7. অমাধ্যম অনুমানে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয় বলে অমাধ্যম অনুমানের প্রয়োগের ক্ষেত্রটি অত্যন্ত সংকীর্ণ রূপে গণ্য। 8. অমাধ্যম অনুমান ভিত্তি বিভিন্ন প্রকারের হতে পারে, সে কারণে অমাধ্যম অনুমানের নিয়মগুলি তার প্রকারভেদের উপর নির্ভর করে। 9. অমাধ্যম অনুমানের বিরুদ্ধ পদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অর্থাৎ যুক্তিবাক্যে যে দুটি পদের উল্লেখ করা হয় সিদ্ধান্তে অনেক সময় তার বিরুদ্ধ পদকেও স্বীকার করে নেওয়া হয়। 10. অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আকার এবং অর্থ উভয়েরই ওপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ অমাধ্যম অনুমানে আকারের ভিন্নতাকে স্বীকার করে নিয়েও অর্থের বিষয়টিকে ব্যাখ্যা একই রাখা হয়। প্রশ্ন 4. আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি কি কি? উত্তর: আবর্তনের সংজ্ঞা এবং উদাহরণ। যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় স্থান পরিবর্তন ঘটিয়ে এবং অর্থটিকে এক রেখে সিদ্ধান্তের একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয় সেই অমাধ্যম অনুমানকেই বলা হয় আবর্তন। আবর্তনের ক্ষেত্রে মোট দুটি নিরপেক্ষ বচন থাকে। এই দুটি বচনের একটি হলো যুক্তিবাক্য এবং অপরটি হলো সিদ্ধান্ত। আবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। আবর্তনীয় থেকে আবর্তিত বচনটি সরাসরিভাবে প্রতিষ্ঠিত হয়। উদাহরণ এক: কোন শৃগাল নয় সিংহ ই আবর্তনীয়, সুতরাং কোন সিংহ নয় শৃগাল ই আবর্তিত। উদাহরণ 2: কোন মানুষ হয় বিবেকবান ব্যক্তি আই আবর্তনীয়, সুতরাং কোন বিবেকবান ব্যক্তি হয় মানুষ আবর্তিত। আবর্তনের নিয়ম: আবর্তন প্রক্রিয়াকে যথাযথভাবে সম্পন্ন করার জন্য যুক্তিবিজ্ঞানীরা 4টি নিয়মের উল্লেখ করেছেন। এই 4টি নিয়মকে নিচে উল্লেখ করা হলো। প্রথম নিয়ম: যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের বিধেয় হবে। দ্বিতীয় নিয়ম: যুক্তিবাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। তৃতীয় নিয়ম: যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ এক হবে, অর্থাৎ যুক্তিবাক্য হ্যাঁ বাচক হলে সিদ্ধান্তটিও হ্যাঁ বাচক হবে, আর যুক্তিবাক্য না বাচক হলে সিদ্ধান্তটিও না বাচক হবে। চতুর্থ নিয়ম: যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে কখনোই ব্যাপ্য হতে পারে না। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 72। প্রশ্ন 5: নিরপেক্ষ বচনগুলির আবর্তন উদাহরণ সহ উল্লেখ করো। উত্তর: নিরপেক্ষ বচন সমূহের আবর্তন আমরা জানি যে নিরপেক্ষ বচন হলো 4টি, এ, ই, আই এবং ও। এই সমস্ত বচনগুলিকে আবর্তন করলে সিদ্ধান্তে কি রূপ বচন পাওয়া যায় তা একে একে উদাহরণ সহ আলোচনা করা হলো। এই বচনের আবর্তন: সাধারণভাবে এই বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে আই বচন পাওয়া যায়। উদাহরণ: সকল বচন হয় বাক্য এ আবর্তনীয়, সুতরাং কোন বাক্য হয় বচন আই আবর্তিত। ব্যাখ্যা: এক্ষেত্রে দেখা যায় যে প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তে বিধেয় হয়েছে। দ্বিতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। তৃতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই আছে এবং চতুর্থ নিয়ম অনুসারে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এরূপ নিয়মটিও যথাযথভাবে পালিত হয়েছে, কারণ সিদ্ধান্তে আই বচন হওয়ায় তা কোনো পদকেই
ব্যাপ্য করে না। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে এ বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তের আই বচন পাওয়া যায়। ই বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে ই বচন পাওয়া যায়। উদাহরণ, কোনো পশু নয় পাখি ই আবর্তনীয়, সুতরাং কোনো পাখি নয় পশু ই আবর্তিত। ব্যাখ্যা, এক্ষেত্রে দেখা যায় যে প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের বিধেয় হয়েছে, দ্বিতীয় নিয়ম অনুযায়ী বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, তৃতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই হয়েছে এবং চতুর্থ নিয়মটিও যথাযথভাবে পালিত হয়েছে। সুতরাং দাবি করা যায় যে ই বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে ই বচনই পাওয়া যায়। আই বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তের আই বচন পাওয়া যায়। উদাহরণ, কোনো কোনো কবি হন দার্শনিক আবর্তনীয় আই, সুতরাং কোনো কোনো দার্শনিক হন কবি আই আবর্তিত। ব্যাখ্যা, এরূপ উদাহরণটির ক্ষেত্রে দেখা যায় যে আবর্তনের প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে, দ্বিতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, তৃতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই হয়েছে, আর চতুর্থ নিয়মটিও যথাযথভাবে পালিত হয়েছে। কারণ আই বচন কোনো পদকেই ব্যাপ্য করে না, সুতরাং আই বচনের আবর্তনে সিদ্ধান্ত আই বচনেই পাওয়া যায়। ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়, কারণ ও বচনের আবর্তনের ফলে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়। উদাহরণ, কোনো কোনো মানুষ হয় ঠগ ও আবর্তনীয়, সুতরাং কোনো কোনো ঠগ নয় মানুষ ও আবর্তিত। ব্যাখ্যা, এইরূপ উদাহরণটিতে দেখা যায় যে প্রথম নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের বিধেয় হয়েছে, দ্বিতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, তৃতীয় নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই আছে, কিন্তু এখানে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়েছে। কারণ ও বচন শুধুমাত্র বিধেয়কে ব্যাপ্য করে, উদ্দেশ্যকে ব্যাপ্য করে না। সিদ্ধান্তে তা মানুষ পদটি ব্যাপ্য হয়েছে, অথচ তা যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করায় ব্যাপ্য নয়। সে কারণেই দাবি করা যায় যে ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। প্রশ্ন 6, বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি কি কি? উত্তর, বিবর্তনের সংজ্ঞা এবং উদাহরণ যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্যকে একই রেখে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে গণ্য করে অর্থটিকে একই রাখা হয় এবং সিদ্ধান্তে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়, সেই অমাধ্যম অনুমানকেই বলা হয় বিবর্তন। বিবর্তনের ক্ষেত্রে মোট দুটি নিরপেক্ষ বচন থাকে। এই দুটি বচনের একটি হলো যুক্তিবাক্য এবং অপরটি হলো সিদ্ধান্ত। বিবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় বিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত। বিবর্তনীয় থেকে সরাসরিভাবেই বিবর্তিতটি প্রতিষ্ঠিত হয়। উদাহরণ 1, সকল মানুষ হয় স্বার্থপর এ বিবর্তনীয়, সুতরাং কোনো মানুষ নয় অস্বার্থপর ই বিবর্তিত। উদাহরণ 2, কোনো মানুষ হয় প্রবঞ্চক আই বিবর্তনীয়, সুতরাং কোনো মানুষ নয় অপ্রপঞ্চক ও বিবর্তিত। বিবর্তনের নিয়ম। বিবর্তন প্রক্রিয়াকে যথাযথভাবে সম্পন্ন করার জন্য তর্কবিজ্ঞানীরা 4টি নিয়মের উল্লেখ করেছেন। এই 4টি নিয়মকে নিচের উল্লেখ করা হলো। প্রথম নিয়ম, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে। দ্বিতীয় নিয়ম, যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। পৃষ্ঠা 73। তৃতীয় নিয়ম, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, অর্থাৎ যুক্তিবাক্য হ্যাঁ বাচক হলে সিদ্ধান্তটি না বাচক হবে, আর যুক্তিবাক্য না বাচক হলে সিদ্ধান্তটি হ্যাঁ বাচক হবে। চতুর্থ নিয়ম, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ এক হবে, অর্থাৎ যুক্তিবাক্য সামান্য হলে সিদ্ধান্ত বিশেষ হবে এবং যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত সামান্য হবে। প্রশ্ন 7, নিরপেক্ষ বচনগুলির বিবর্তন উদাহরণ সহ দেখাও। উত্তর, নিরপেক্ষ বচন সমূহের বিবর্তন। নিরপেক্ষ বচন হলো 4টি, এ, ই, আই এবং ও। এই সমস্ত নিরপেক্ষ বচনগুলি বিবর্তন করলে সিদ্ধান্তে কি বচন পাওয়া যায় তা থেকে একটি উদাহরণ সহ আলোচনা করা হলো। এ বচনের বিবর্তন। এ বচনকে বিবর্তিত করলে তা থেকে সিদ্ধান্ত ই বচন পাওয়া যায়। উদাহরণ, সকল কাক হয় কালো এ বিবর্তনীয়, সুতরাং কোনো কাক নয় অকালো ই বিবর্তিত। ব্যাখ্যা, এক্ষেত্রে দেখা যায় যে প্রথম নিয়ম অনুসারে বিবর্তনীয় এবং বিবর্তিতের উদ্দেশ্য একই আছে। দ্বিতীয় নিয়ম অনুসারে যুক্তিবাক্য এবং বিবর্তনীয়ের
বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্ত তথা বিবর্তিতের বিধেয় পদ হয়েছে। তৃতীয় নিয়ম অনুসারে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে, আর চতুর্থ নিয়ম অনুসারে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই আছে। অর্থাৎ এখানে বিবর্তনের সমস্ত নিয়মকেই যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। সুতরাং এ বচনের বিবর্তনের ফলে সিদ্ধান্ত ই বচনে পাওয়া যায়। ই বচনের বিবর্তন ই বচনকে বিবর্তিত করলে সিদ্ধান্তে এ বচন পাওয়া যায়। উদাহরণ, কোনো বাঘ নয় বিড়াল, ই বিবর্তনীয়, সুতরাং সকল বাঘ হয় অবিড়াল, এ বিবর্তিত। ব্যাখ্যা, এক্ষেত্রে দেখা যায় যে প্রথম নিয়ম অনুসারে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই আছে। দ্বিতীয় নিয়ম অনুসারে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয়েছে। তৃতীয় নিয়ম অনুসারে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে এবং চতুর্থ নিয়ম অনুসারে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই আছে। এখানে তাই বিবর্তনের সব নিয়মকেই যথাযথভাবে পালন করা হয়েছে। সুতরাং দাবি করা হয় যে ই বচনের বিবর্তনের ফলে সিদ্ধান্তে এ বচনে পাওয়া যায়। আই বচনের বিবর্তন আই বচনের বিবর্তনের ফলে সিদ্ধান্তে ও বচন পাওয়া যায়। উদাহরণ, কোনো কোনো গায়ক হন সুকণ্ঠী, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো গায়ক নন অসুকণ্ঠী, ও বিবর্তিত। ব্যাখ্যা, এক্ষেত্রে দেখা যায় যে বিবর্তনের প্রথম নিয়ম অনুসারে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই। দ্বিতীয় নিয়ম অনুসারে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয়েছে। তৃতীয় নিয়ম অনুসারে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে এবং চতুর্থ নিয়ম অনুসারে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই হয়েছে। সুতরাং এখানে বিবর্তনের সমস্ত নিয়মগুলি যথাযথভাবে পালিত হয়েছে। অতএব দাবি করা যায় যে আই বচনের বিবর্তনের ফলে সিদ্ধান্তের ও বচনই পাওয়া যায়। ও বচনের বিবর্তনের ফলে সিদ্ধান্তে আই বচন পাওয়া যায়। উদাহরণ, কোনো কোনো গায়ক নয় কোকিল কণ্ঠী, ও বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো গায়ক হয় অকোকিল কণ্ঠী, আই বিবর্তিত। ব্যাখ্যা, এক্ষেত্রে দেখা যায় যে বিবর্তনের প্রথম নিয়ম অনুসারে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই আছে। দ্বিতীয় নিয়ম অনুসারে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় পদ হয়েছে। তৃতীয় নিয়ম অনুসারে উভয় বচনের গুণ এক না হয়ে ভিন্ন হয়েছে, আর চতুর্থ নিয়ম অনুসারে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই হয়েছে। সুতরাং এখানে বিবর্তনের সমস্ত নিয়মগুলিকেই যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। অতএব সিদ্ধান্ত করা যায় যে ও বচনে বিবর্তনের ফলে সিদ্ধান্তে আই বচনে পাওয়া যায়। প্রশ্ন 8, সরল আবর্তন এবং অসরল আবর্তন কাকে বলে? 4+4। উত্তর, সরল আবর্তনের সংজ্ঞা এবং উদাহরণ। যে আবর্তন প্রক্রিয়ায় আবর্তনের 4টি নিয়মকেই যথাযথভাবে অনুসরণ করা হয় এবং আবর্তনীয় তথ্য যুক্তিবাক্য এবং আবর্তিত তথা সিদ্ধান্তের মধ্যে পরিমাণেরও কোনো ভেদ থাকে না, সেই আবর্তন প্রক্রিয়াকে বলা হয় সরল আবর্তন। অর্থাৎ এই ধরনের আবর্তনের যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত উভয়ই একসঙ্গে সামান্য অথবা বিশেষ রূপে গণ্য হয়। পৃষ্ঠা 74। উদাহরণ, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এ আবর্তনীয়, সুতরাং সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, এ আবর্তিত। অসরল আবর্তনের সংজ্ঞা এবং উদাহরণ। যে আবর্তন প্রক্রিয়ার আবর্তনের 4টি নিয়মকে যথাযথভাবে অনুসরণ করার ক্ষেত্রে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে পরিমাণগত পার্থক্য পরিলক্ষিত হয়, সেই আবর্তন প্রক্রিয়াকে বলা হয় অসরল আবর্তন। যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ সমান নয় বলে এই ধরনের আবর্তনকে অলস আবর্তন রূপেও উল্লেখ করা হয়। এক্ষেত্রে সিদ্ধান্তের পরিমাণ যুক্তিবাক্যের পরিমাণের চেয়ে কম বলে একে সীমিত আবর্তন রূপেও উল্লেখ করা হয়। উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল জীব, এ আবর্তনীয়, সুতরাং কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ, আই আবর্তিত। ব্যাখ্যা, এরূপ উদাহরণটির ক্ষেত্রে দেখা যায় যে এখানে আবর্তন প্রক্রিয়ার নিয়ম প্রথম নিয়মটি পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে। দ্বিতীয় নিয়মটির পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। তৃতীয় নিয়মটির পরিপ্রেক্ষিতে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ এক হয়েছে, কিন্তু চতুর্থ নিয়মটিকে মানতে গিয়ে এখানে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন ঘটানো হয়েছে। যুক্তিবাক্যটি যেখানে সামান্য বা সার্বিক পরিমাণকে সূচিত করে, সেখানে সিদ্ধান্তটি বিশেষ বা আংশিক পরিমাণকে সূচিত করে। সে কারণেই এরূপ আবর্তনকে সীমায়িত আবর্তন বা অসরল আবর্তন বলা হয়। প্রশ্ন 9, কোন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব অথবা এ বচনের সরল আবর্তনের ক্ষেত্রগুলি কি কি?
উদাহরণ সহ আলোচনা করো। উত্তর, এই বচনের সরল আবর্তনের বিভিন্ন ক্ষেত্র। সাধারণভাবে এই বচনের সরল আবর্তন করা না গেলেও তিনটি বিশেষ ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন করা সম্ভব। অর্থাৎ এই তিনটে বিশেষ ক্ষেত্রে এ বচনের আবর্তনের ফলে সিদ্ধান্তে এই বচনই পাওয়া যায়। এই তিনটি ক্ষেত্রকে পরপর উদাহরণ সহযোগে উল্লেখ করা হলো। ১. সংজ্ঞাবাচক পদের ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব। কোনো বচনের ক্ষেত্রে বিধেয় পদটি যদি উদ্দেশ্য পদের সংজ্ঞাবাচক হয় তবে সেক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব। অর্থাৎ এরূপ ক্ষেত্রে আবর্তনের ফলে এ বচন থেকে এ বচনই পাওয়া যায়। উদাহরণ, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এ আবর্তনীয়, সুতরাং সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ এ আবর্তিত। ব্যাখ্যা, এক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হলো মানুষ। এই মানুষ পদটির সংজ্ঞা হলো মানুষ বুদ্ধিমান জীব। সুতরাং দেখা যায় যে বিধেয় পদ তথা বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব পদটি মানুষ পদের সংজ্ঞা থেকেই নিঃসৃত হয়েছে। এর ফলে মানুষ বলতে আমরা যা বুঝি, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলতেও আমরা ঠিক একই বিষয়কেই বুঝে থাকি। এক্ষেত্রে তাই এ বচনের সরল আবর্তন করে সিদ্ধান্তে এই প্রতিষ্ঠা করা যায়। ২. বিশিষ্ট নামবাচক পদের ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব। উদ্দেশ্য এবং বিধেয় পদ দুটি যদি বিশিষ্ট নামবাচক পদ হয় তাহলে সেক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব। অর্থাৎ সেক্ষেত্রে এ বচনের সরল আবর্তন করে সিদ্ধান্ত এ বচনই লাভ করা যায়। উদাহরণ, অধ্যাপক প্রণব মুখার্জি হন বর্তমান ভারতের রাষ্ট্রপতি। এ বচন আবর্তনীয়, সুতরাং বর্তমান ভারতের রাষ্ট্রপতি হন অধ্যাপক প্রণব মুখার্জি। এ বচন আবর্তিত। ব্যাখ্যা, এক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ তথা অধ্যাপক প্রণব মুখার্জি একটি বিশিষ্ট নামপদ, আবার বর্তমান ভারতের রাষ্ট্রপতি তথা বিধেয়টিও হলো একটি বিশিষ্ট নামপদ। অর্থাৎ আমরা অধ্যাপক প্রণব মুখার্জি বলতে যা বুঝি, বর্তমান ভারতের রাষ্ট্রপতি বলতেও আমরা ঠিক একই ব্যক্তিকে বুঝে থাকি। সেক্ষেত্রে তাই এ বচনের সরল আবর্তন করে সিদ্ধান্তে এ বচনই পাওয়া যায়। ৩. পুনরুক্তিমূলক পদের ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব। কোনো এ বচনের বিধেয় পদটি যদি উদ্দেশ্যের পুনরুক্তিমূলক হয় তবে সেক্ষেত্রে আমরা এ বচনের সরল আবর্তন করতে পারি। অর্থাৎ সেরূপ ক্ষেত্রে আমরা এ বচনের আবর্তন করে সিদ্ধান্তে এ বচনই লাভ করে থাকি। উদাহরণ, সকল বিড়াল হয় মার্জার এ আবর্তনীয়, সুতরাং সকল মার্জার হয় বিড়াল এ আবর্তিত। ব্যাখ্যা, এই ক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ তথা বিড়াল পদটির পুনরুক্তি হলো বিধেয় পদ তথা মার্জার। অর্থাৎ বিড়াল বলতে আমরা যা বুঝে থাকি, মার্জার বলতেও ঠিক একই প্রাণীকে বুঝে থাকি। পৃষ্ঠা ৭৫। একটি পদ তাই অন্যটির পুনরুক্তিমূলক প্রতিশব্দ। এক্ষেত্রে তাই আমরা এ বচনের সরল আবর্তন ঘটিয়ে সিদ্ধান্তে এ বচনই লাভ করে থাকি। প্রশ্ন ১০। এ বচনের সরল আবর্তন সাধারণভাবে কেন সম্ভব নয়? উদাহরণ সহ আলোচনা করো। এ বচনের অসরল আবর্তন কি? উদাহরণ দাও। ৪+৪। উত্তর, এ বচনের সরল আবর্তন সম্ভব নয়। সাধারণত উল্লেখ করা যায় যে এ বচনের সরল আবর্তন বা সম আবর্তন সম্ভব নয়, কারণ আবর্তনের ফলে আবর্তনীয় ব্র্যাকেটে যুক্তিবাক্য এবং আবর্তিতের ব্র্যাকেটে সিদ্ধান্তর পরিমাণ যদি এক হয় তাহলে তাকেই বলা হয় সম বা সরল আবর্তন। এর ফলে এ বচনের আবর্তন করলে সিদ্ধান্তে এ বচনকেই প্রতিষ্ঠা করতে হয়, কারণ এ বচন হলো সামান্য সদর্থক বা সার্বিক হ্যাঁ বচন। আর এই এ বচনকে যদি যুক্তিবাক্য রূপে গ্রহণ করা হয় তাহলে সিদ্ধান্তটিকে সার্বিক হ্যাঁ বচন বলতে হয়। কিন্তু সিদ্ধান্তে যদি সামান্য সদর্থক বা সার্বিক হ্যাঁ বাচক বচন প্রতিষ্ঠা করা হয় তাহলে সেক্ষেত্রে আবর্তনের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করা হয়। এই চতুর্থ নিয়মকে লঙ্ঘন করার হাত থেকে রেহাই পাওয়ার জন্যই তর্কবিদগণ সিদ্ধান্তে আই বচনের তথা বিশেষ সদর্থক বা হ্যাঁ বাচক বচনের প্রতিষ্ঠার কথা বলেছেন। এর ফলে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণের পার্থক্য দেখা যায় এবং আবর্তনটি আর সরল না থেকে অসরল বা অসমভাবেই উপস্থাপিত হয়। উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল জীব এ আবর্তনীয়, সুতরাং সকল মরণশীল জীব হয় মানুষ এ আবর্তিত। ব্যাখ্যা, এক্ষেত্রে দেখা যায় যে এ বচনের আবর্তন
করার ফলে সিদ্ধান্তে এ বচনকেই প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে আবর্তনের প্রথম তিনটি নিয়মকেই যথাযথভাবে অনুসরণ করা হলেও চতুর্থ নিয়মকে যথাযথভাবে অনুসরণ করা সম্ভব হয়নি, কারণ আমরা জানি যে এ বচন শুধুমাত্র উদ্দেশ্যকেই ব্যাপ্য করে, বিধেয়কে করে না। এক্ষেত্রে যুক্তিবাক্যটি এ বচন বলে এর বিধেয় পদটি ব্যাপ্য হয়নি। আবর্তনের ফলে যুক্তিবাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে অবস্থান করে, কিন্তু সিদ্ধান্তটি একটি এ বচন হওয়ায় তার উদ্দেশ্য ব্যাপ্য হয়েছে। এর ফলে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘন করা হয়েছে। আবর্তনের চতুর্থ নিয়ম হলো, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এর ফলে দাবি করা যায় যে এ বচনের সরল বা সম আবর্তন সম্ভব নয়। এ বচনের অসরল আবর্তন এ বচনের সরল আবর্তনের ফলে যে সমস্যার উদ্ভব দেখা গেল তা থেকে রেহাই পাওয়ার জন্য সিদ্ধান্তে এ বচনের পরিবর্তে আই বচনকে প্রতিষ্ঠিত করলে ওই চতুর্থ নিয়মটির লঙ্ঘনের হাত থেকে রেহাই পাওয়া যায়। এর ফলে সেক্ষেত্রে পরিমাণগত পার্থক্য দেখা গেলেও আবর্তনের চারটি নিয়মকেই যথাযথভাবে পালন করা যায়, কারণ আই বচন কোনো পদকেই ব্যাপ্য করে না। এর ফলে ব্যাপ্যতার কোনো নিয়মকেই লঙ্ঘন করার প্রশ্নই নেই। সে কারণেই তর্কবিদগণ এ বচনের আবর্তন করে অসরলভাবে সিদ্ধান্তে আই বচনের প্রতিষ্ঠা করেছেন। উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল জীব, এ আবর্তনীয়, সুতরাং কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ, আই আবর্তিত। প্রশ্ন 11, আবর্তন কাকে বলে? প্রমাণ করো যে ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। উত্তর: প্রথম অংশের উত্তরের জন্য 4 নম্বর প্রশ্নের প্রথম অংশটি দেখো এবং পরবর্তী অংশের জন্য ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। কোনো নিরপেক্ষ বচনের আবর্তন করতে হলে আবর্তনের নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করতে হয়। আবর্তনের ক্ষেত্রে যে 4টি নিয়মের উল্লেখ করা হয়েছে সেগুলোকে যদি যথাযথভাবে অনুসরণ করা হয় তাহলে আবর্তন প্রক্রিয়াটি যথার্থই বলে গণ্য হয়, আর নিয়মগুলিকে যদি যথাযথভাবে অনুসরণ করা না হয় তাহলে তা অযথার্থ রূপে গণ্য হয়। এখন দেখা যেতে পারে যে ও বচনের আবর্তন করলে আবর্তনের 4টি নিয়মকেই যথাযথভাবে অনুসরণ করা যায় কিনা। কোনো কোনো মানুষ আর স্বার্থপর ও আবর্তনীয় যুক্তিবাক্য, তার থেকে সিদ্ধান্ত কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় মানুষ ও আবর্তিত সিদ্ধান্ত। ব্যাখ্যা: এখন দেখা যাক ও বচনের আবর্তনের ফলে ও বচনকে সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করলে আবর্তনের নিয়মগুলিকে যথাযথভাবে মানা হয়েছে কিনা। প্রথম নিয়ম অনুসারে দেখা যায় যে যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তে বিধেয় হয়েছে। দ্বিতীয় নিয়ম অনুসারে দেখা যায় যে যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য রূপে গণ্য হয়েছে। তৃতীয় নিয়ম অনুসারে দেখা যায় যে যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত উভয় নগর্থক বচন রূপে গণ্য হওয়ায় উভয়ের গুণও এক হয়েছে, অর্থাৎ এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টি নিয়মকেই যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। ও বচনের আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘিত, কিন্তু সমস্যা হলো আবর্তনের চতুর্থ নিয়মটিকে নিয়ে, কারণ এখানে আবর্তনের চতুর্থ নিয়মটিকে লঙ্ঘন করা হয়েছে। আবর্তনের চতুর্থ নিয়মে বলা হয়েছে যে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এখানে কিন্তু বচনটি ও বচন হওয়ায় তা শুধুমাত্র বিধেয় পদটিকেই ব্যাপ্য করে, কখনোই উদ্দেশ্যকে ব্যাপ্য করে না। এর ফলে দেখা যায় যে যুক্তিবাক্যে ও বচনটির উদ্দেশ্য পদ তথা মানুষ পদটি ব্যাপ্য নয়, কিন্তু আবর্তনের ফলে সিদ্ধান্তে ওই মানুষ পদটি ও বচনের বিধেয় স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য হয়েছে, অর্থাৎ আবর্তনের চতুর্থ নিয়মটিকে এখানে লঙ্ঘন করা হয়েছে। আর অন্য কোনো বিকল্প পথেও ও বচনের আবর্তন সম্ভব নয়। সুতরাং দাবি করা যায় যে ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। ও বচনের আবর্তনের বিকল্প পথটিও রুদ্ধ। আবার বিকল্প একটি পদ্ধতিতে যদি এ বচনের অসরল আবর্তনের ন্যায় পরিমাণের পরিবর্তন ঘটিয়ে ও বচন থেকে ই বচন প্রতিষ্ঠা করা হয় তাহলেও সেখানে এই চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়। তাছাড়াও উল্লেখ করা যায় যে বিশেষ যুক্তিবাক্য থেকে যদি সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাহলে সেই যুক্তিটি অবরোহ যুক্তি রূপে আর গণ্য হতে পারে না। এরূপ যুক্তিটি তখন আরোহ যুক্তি রূপেই গণ্য হয়, অর্থাৎ ও বচনের আবর্তনের বিকল্প পথটিও রুদ্ধ। অতএব প্রমাণিত হয় যে ও বচনের আবর্তন আদৌ সম্ভব নয়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 76, প্রশ্ন 12। বস্তুগত বিবর্তন কি? বস্তুগত বিবর্তন কি যথার্থ বিবর্তন, অথবা বস্তুগত বিবর্তনের বৈশিষ্ট্যগুলি কি? একে কেন
যথার্থ বিবর্তনের মর্যাদা দেওয়া যায় না? উত্তর, বস্তুগত বিবর্তন বিবর্তনের সাধারণ আকারগত রূপ ছাড়াও বস্তুগত বিবর্তন নামে আরও এক প্রকার বিবর্তনের পরিচয় পাওয়া যায়। এই ধরনের বিবর্তনের কথা উল্লেখ করেছেন প্রখ্যাত তর্কবিদ আলেকজান্ডার বেন। তিনি এই ধরনের বিবর্তনকে যথার্থ বিবর্তন রূপেই গণ্য করেছেন। এই ধরনের বিবর্তনের ক্ষেত্রে কিন্তু আকারগত বিবর্তনের যে নিয়মগুলি আছে সেগুলিকে আদৌ অনুসরণ করা হয় না। এরূপ বিবর্তনের ক্ষেত্রে তাই বিবর্তনীয় বাক্য তথা যুক্তি বাক্যের পদ দুটিকে অর্থগত বিরুদ্ধ পদ দুটিকে সিদ্ধান্তের উদ্দেশ্য এবং বিধেয় রূপে গণ্য করে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয়। এক্ষেত্রে যুক্তি বাক্যের উদ্দেশ্য অর্থগত বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে এবং বিধেয়ের অর্থগত বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গণ্য করা হয়। এই অর্থগত বিরুদ্ধ পদ চয়ন করার জন্য আমাদের অভিজ্ঞতাকেই মূলত কাজে লাগানো হয়ে থাকে। কয়েকটি উদাহরণের সাহায্যে বস্তুগত বিবর্তনের বিষয়টি আরও সহজে উল্লেখ করা যায়। উদাহরণ 1, জ্ঞান হলো শক্তি, এ আবর্তনীয়, সুতরাং অজ্ঞানতাই হলো দুর্বলতা, এ আবর্তিত ব্র্যাকেটে বস্তুগতভাবে। উদাহরণ 2, আলো হলো শুভ, এ আবর্তনীয়, সুতরাং অন্ধকার হলো অশুভ, এ আবর্তিত বস্তুগতভাবে। উদাহরণ 3, সত্যতা হয় ধর্ম, এ আবর্তনীয়, সুতরাং অসততা হয় অধর্ম, এ আবর্তিত বস্তুগতভাবে। বস্তুগত বিবর্তনের বৈশিষ্ট্য ও বস্তুগত বিবর্তনের উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে নিম্নের বৈশিষ্ট্যগুলি ফুটে ওঠে। প্রথমত, যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য এবং বিধেয় পদ দুটি পারস্পরিকভাবে বিরুদ্ধ পদ রূপে গণ্য। দ্বিতীয়ত, যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত উভয়ই সদর্থক তথা হ্যাঁ বাচক বচন রূপে গণ্য। তৃতীয়ত, যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত উভয়ই সামান্য বা সার্বিক বচন রূপে গণ্য। চতুর্থত, বস্তুগত বিবর্তনের বচনের আকারের ওপর গুরুত্ব না দিয়ে শুধুমাত্র বিরুদ্ধ অর্থের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পঞ্চমত, বস্তুগত বিবর্তনের বিরুদ্ধে পদের অর্থের ক্ষেত্রে আমাদের বাস্তব অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ষষ্ঠত, বস্তুগত বিবর্তনকে আকারগত বিবর্তন না বলে এক বিশেষ ধরনের আবর্তন রূপে স্বীকার করা হয়েছে। বস্তুগত বিবর্তনে ওঠা প্রশ্ন। বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে তা হল, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বা যথার্থ বিবর্তন বলা যায়? বেন এবং তার সহযোগীদের দাবি হল, বস্তুগত বিবর্তন এক ধরনের যথার্থ বা প্রকৃত বিবর্তন রূপেই গণ্য, কারণ এখানে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে একটি নতুন বচনই প্রতিষ্ঠা করা হয়। বস্তুগত বিবর্তন কিন্তু প্রকৃত বিবর্তন নয়, কিন্তু যথাযথভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বা যথার্থ বিবর্তন রূপে গণ্য করা যায় না, কারণ আমরা যথার্থ বা প্রকৃত অনুমান বলতে আকারগত সাধারণ বিবর্তনকেই বুঝে থাকি, যে সেখানে আকারই হলো সর্বস্ব, অর্থের কোনো ভূমিকা সেখানে নেই। পৃষ্ঠা 77। অথচ দেখা যায় যে বস্তুগত বিবর্তনের আকার এবং আকারের নিয়মগুলিকে উপেক্ষা করে বিরুদ্ধ অর্থের উপরেই সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আকারগত বিবর্তনের দাবি করা হয় যে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য একই হবে, কিন্তু বস্তুগত বিবর্তনের যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে গণ্য করা হয়েছে। আরও উল্লেখ করা যায় যে আকারগত বিবর্তনে বলা হয়েছে যে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, কিন্তু বস্তুগত বিবর্তনে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকে। সুতরাং দাবি করা যায় যে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বা যথার্থ বিবর্তনের মর্যাদা দেওয়া সঙ্গত নয়। প্রশ্ন 13, আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগ বলতে কি বোঝো? আবর্তিত বিবর্তন এবং বিবর্তিতের আবর্তন উদাহরণ সহ আলোচনা করো। উত্তর, আবর্তন ও বিবর্তনের যুক্ত প্রয়োগ। আবর্তন এবং বিবর্তন হলো অমাধ্যম অনুমানের দুটি মূল প্রক্রিয়া। একটি বচনের যেমন আবর্তন করা যায় তেমনি তার বিবর্তনও করা যায়। আবার একটি বচনের ক্ষেত্রে যুগ্মভাবেও আবর্তন এবং বিবর্তনকে প্রয়োগ করা যায়। অর্থাৎ একটি বচনকে প্রথমে আবর্তন করে সেই আবর্তিতের আবার বিবর্তন করা যায়, অথবা একটি বচনকে প্রথম বিবর্তন করে সেই বিবর্তিতের আবার আবর্তন করা যায়। আমরা যদি ক্রমান্বয়ে পরপর আবর্তন বিবর্তন বা বিবর্তন আবর্তন করি তাহলে নতুন নতুন আকারের অনেক যুক্তিগত সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।
এক্ষেত্রে মনে রাখা দরকার যে আবর্তন এবং বিবর্তন নামক দুটি মৌলিক প্রক্রিয়ার মধ্যে বিবর্তনকে যদি পরপর দুবার প্রয়োগ করা যায় তাহলে আমরা আবার সেই মূল বচনটিতেই ফিরে আসি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের জ্ঞানের আকারগত অগ্রগতি স্তব্ধ হয়ে যায়। বাচনিক উদাহরণ: তর্কবাক্য সকল রাজনীতিবিদ হন চোর, ব্র্যাকেটে এ বচন, ব্র্যাকেটে মূল বচন। মূল বচনের বিবর্তন: সুতরাং কোনো রাজনীতিবিদ নয় অচোর, ই বচন বিবর্তিত। বিবর্তিতের বিবর্তন: সুতরাং সকল রাজনীতিবিদ হন চোর, এ সিদ্ধান্ত বচন। ব্যাখ্যা: এখানে মূল বচন এবং বিবর্তিতের বিবর্তন মূলক বচন দুটি একই বচন, ফলে এক্ষেত্রে আমরা বিবর্তন প্রক্রিয়াকে পরপর দুবার প্রয়োগ করে মূল বচনকেই ফিরে এলাম। সাংকেতিক উদাহরণ: একটি সাংকেতিক উদাহরণের মাধ্যমেও বিষয়টিকে অনুরূপভাবে উপস্থাপিত করা যেতে পারে। তর্কবাক্য সকল এস হয় পি, এ মূল বচন, মূল বচনের বিবর্তন: সুতরাং কোনো এস নয় অ পি, ই বিবর্তিত। বিবর্তিতের বিবর্তন: সুতরাং সকল এস হয় পি, এ সিদ্ধান্ত বচন। ব্যাখ্যা: এক্ষেত্রেও যদি আমরা একটি বচনকে পরপর দুবার বিবর্তন করি তাহলে মূল বচনেই ফিরে যাই। এভাবে আমাদের জ্ঞান অর্জনের ক্রিয়ার কোনো অগ্রগতি ঘটে না। এইভাবে দেখা যায় এ, ই, আই এবং ও এই চারটি নিরপেক্ষ বচনের ক্ষেত্রেই আমরা যদি বিবর্তন প্রক্রিয়াটিকে পরপর দুবার প্রয়োগ ঘটাই তাহলে আমরা মূল বচনেই ফিরে আসি। এই প্রক্রিয়াটি তাই এক ধরনের চক্রাকার পদ্ধতি রূপে গণ্য হয়। এই পদ্ধতিতে আমাদের জ্ঞানের পরিধি প্রসারিত না হয়ে সংকীর্ণ হয়ে পড়ে। তবে আবর্তনের নিয়মকে যদি পরপর দুবার প্রয়োগ করা যায় তাহলে সব ক্ষেত্রেই মূল বচনে ফিরে আসা যায় না। যেমন এ বচনের ক্ষেত্রে যদি পরপর দুবার আবর্তনকে প্রয়োগ করা হয় তাহলে মূল বচনে ফিরে যাওয়া যায় না। উদাহরণ: তর্কবাক্য সকল ছাত্র হয় সুবোধ, এ বচন মূল বচন, মূল বচনের বিবর্তন, মূল বচনের বিবর্তন: সুতরাং কোনো সুবোধ বালক হয় ছাত্র, আই বিবর্তিত। বিবর্তিতের বিবর্তন: সুতরাং কোনো ছাত্র হয় সুবোধ বালক, আই সিদ্ধান্ত বচন। অথবা তর্কবাক্য সকল এস হয় পি, এ মূল বচন, মূল বচনের বিবর্তন: সুতরাং কোনো পি হয় এস, আই বিবর্তিত। বিবর্তিতের বিবর্তন: সুতরাং কোনো এস হয় পি, আই সিদ্ধান্ত বচন। ব্যাখ্যা: এই দুটি উদাহরণের ক্ষেত্রে দেখা যায় মূল বচন এবং শেষ সিদ্ধান্তগত বচন দুটি এক নয়। সুতরাং আবর্তনের পরপর দুবার প্রয়োগের মাধ্যমে এ বচনের ক্ষেত্রে আর মূল বচনে ফিরে আসা সম্ভব নয়। আবর্তন এবং আবর্তিতের বিবর্তন: তর্কবাক্যকে প্রথমে আবর্তন এবং পরে আবর্তিতের বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে নতুনভাবে উপস্থাপিত করা যায়। নিচে এই প্রক্রিয়াটি কে একটি উদাহরণের মাধ্যমে উপস্থাপিত করা হলো। উদাহরণ: তর্কবাক্য সকল এস হয় পি, এ মূল বচন, মূল বচনের আবর্তন: সুতরাং কোনো পি হয় এস, আই আবর্তিত। আবর্তিতের বিবর্তন: কোনো পি নয় অ এস, ও সিদ্ধান্ত বচন। ও বচনের আবর্তন আর সম্ভব নয় বলে মূল তর্কবাক্য এ থেকে প্রাপ্ত ও হলো চরম সিদ্ধান্ত। পৃষ্ঠা ৭৮। বিবর্তন এবং বিবর্তিতের আবর্তন প্রক্রিয়া: তর্কবাক্যকে প্রথমে বিবর্তন করে ওই বিবর্তিতের আবার আবর্তন করে নতুন ভাবে তার্কিক আকার পাওয়া যায়। চারটি নিরপেক্ষ বচনের ক্ষেত্রেই এই প্রক্রিয়াটি প্রয়োগ করা যায়। এই প্রক্রিয়াটিকে এখন এ, ই, আই এবং ও এই চারটি নিরপেক্ষ বচনের ক্ষেত্রে ক্রমান্বয়ে প্রয়োগ করে দেখানো হলো। উদাহরণ: তর্কবাক্য সকল এস হয় পি, এ মূল বচন, মূল বচনের বিবর্তন: কোনো এস নয় অ পি, ই বিবর্তিত। বিবর্তিতের আবর্তন: কোনো অ পি নয় এস, ই আবর্তিত। প্রশ্ন 14, সমবিবর্তন কি? উদাহরণ সহ নিরপেক্ষ বচনগুলি সমবিবর্তন করো। সমবিবর্তনের ফলে কোন বচন থেকে কি বচন পাওয়া যায়? উত্তর: সমবিবর্তনের উৎস যে সমস্ত যুক্তিগুলিতে আবর্তন এবং বিবর্তন উভয়েরই ক্রমিক প্রয়োগ পরিলক্ষিত হয় সেই সমস্ত যুক্তিকে বলা হয় মিশ্র অমাধ্যম যুক্তি। পর্যায়ক্রমিকভাবে আবর্তন এবং বিবর্তনের প্রয়োগকে
প্রয়োগের ফলে আমরা অমাধ্যম অনুমানের আরও দুটি রূপ পর্যবেক্ষণ করি। এই দুটি রূপের একটি হলো সমবিবর্তন এবং অপরটি হলো অন্তরাবর্তন বা বিপরিবর্তন, ইনভার্সন। সমবিবর্তন বা কন্ট্রাপোজিশন যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায় যুক্তিবাক্যের বিদেহের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিদেহে ও হিসেবে ব্যবহার করে এবং যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে এই সিদ্ধান্তগত নতুন বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই বলে সমবিবর্তন। যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায় যুক্তিবাক্যের বিদেহের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করে এবং যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে একটি সিদ্ধান্তগত নতুন বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই বলে সমবিবর্তন বা প্রতিবর্তন। সমবিবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় সমবিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় সমবিবর্তিত। উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল এ সমবিবর্তনীয়, সুতরাং সকল অমরণশীল হয় অমানুষ এ সমবিবর্তিত। সমবিবর্তন কোনো নতুন প্রক্রিয়া নয়। প্রকৃতপক্ষে সমবিবর্তনের ক্ষেত্রে নতুন কোনো নীতি অনুসৃত হয়নি। আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগের ফলেই এরূপ অমাধ্যম অনুমানটিকে পাওয়া যায়। সমবিবর্তনের পদ্ধতিটিকে তাই সহজভাবে বুঝতে গেলে এভাবেই উপস্থাপন করা যায় যে প্রদত্ত যুক্তিবাক্যটিকে প্রথমে বিবর্তন করতে হবে, তারপরে তার আবর্তন করতে হবে এবং তারপরে আবার তার বিবর্তন করতে হবে। অর্থাৎ সমবিবর্তন সমান সমান প্রদত্ত যুক্তিবাক্য, তার থেকে বিবর্তন, তার থেকে আবর্তন, আবার তার থেকে বিবর্তন। নিরপেক্ষ বচন 4 প্রকারের সমবিবর্তন। এ বচনের সমবিবর্তন যুক্তিবাক্য সকল এস হয় পি এ সমবিবর্তনীয়, সিদ্ধান্ত সকল অপি হয় এস এ সমবিবর্তিত। অর্থাৎ বলা যায় যে এ বচনের সমবিবর্তনের ফলে আমরা এ বচনই পেয়ে থাকি। ই বচনের সমবিবর্তন যুক্তিবাক্য কোনো এস নয় পি ই সমবিবর্তনীয়, তার থেকে সিদ্ধান্ত কোনো অপি নয় এস ও সমবিবর্তিত। অর্থাৎ বলা যায় যে ই বচনের সমবিবর্তনের ফলে আমরা ও বচনই পেয়ে থাকি। আই বচনের সমবিবর্তন যুক্তিবাক্য কোনো এস হয় পি আই সমবিবর্তনীয়, সুতরাং সিদ্ধান্ত সম্ভব নয়। অর্থাৎ বলা যায় যে আই বচনের সমবিবর্তন আদৌ সম্ভব নয়। ও বচনের সমবিবর্তন যুক্তিবাক্য কোনো এস নয় পি ও সমবিবর্তনীয়, সুতরাং সিদ্ধান্ত কোনো অপি নয় এস ও সমবিবর্তিত। অর্থাৎ বলা যায় যে ও বচনের সমবিবর্তনের ফলে আমরা ও বচনই পেয়ে থাকি। সমবিবর্তনের টেবিলটিকে তাই নিম্নলিখিতভাবে উপস্থাপিত করা যেতে পারে। সমবিবর্তনের টেবিল: সকল এস হয় পি এ, তার থেকে সিদ্ধান্ত সকল অপি হয় এস এ, কোনো এস নয় পি ই, তার থেকে কোনো অপি নয় এস ও কোনো এস হয় পি আই এর সমবিবর্তন সম্ভব নয়। সকল এস হয় কোনো এস নয় পি ও, তার থেকে সমবিবর্তন হচ্ছে কোনো অপি হয় এস বিবর্তন, সুতরাং কোনো অপি নয় এস ও। পৃষ্ঠা 79, প্রশ্ন 15, অন্তরাবর্তন কি? উদাহরণ সহযোগে অন্তরাবর্তনের বিষয়টিকে উল্লেখ করো। 2+6। উত্তর: অন্তরাবর্তন বা বিপরিবর্তন যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদকে উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে সিদ্ধান্ত হিসেবে একটি নতুন বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই বলে অন্তরাবর্তন বা বিপরিবর্তন, ইনভার্সন। এটিও নতুন কোনো রীতি নয়। আবর্তন এবং বিবর্তনের যুক্ত প্রয়োগের ফলে এর উদ্ভব হয়েছে। অন্তরাবর্তনকে তাই কোনো নতুন প্রক্রিয়া বলা যায় না। অন্তরাবর্তনের প্রকার: অন্তরাবর্তন যা বিপরিবর্তন হলো 2 প্রকারের: 1 পূর্ণ অন্তরাবর্তন এবং 2 আংশিক অন্তরাবর্তন। পূর্ণ অন্তরাবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তের বিধেয় পদটি যুক্তিবাক্যের বা প্রদত্ত বচনের বিরুদ্ধ পদ হয়, কিন্তু আংশিক অন্তরাবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের বিধেয় এক হবে। অন্তরাবর্তনের যুক্তিবাক্যকে অন্তরাবর্তনীয় বলা হয় এবং সিদ্ধান্তকে বলা হয় অন্তরাবর্তিত।
উদাহরণ মূল বচন সকল দার্শনিক হয় চিন্তাবিদ। এ মূল বচনের বিবর্তন কোনো দার্শনিক নয় অচিন্তাবিদ। বিবর্তিত। ই বিবর্তিতের আবর্তন কোনো অচিন্তাবিদ নয় দার্শনিক। ই আবর্তিতের বিবর্তন সকল অচিন্তাবিদ হয় অদার্শনিক। এ বিবর্তিত। এবার বিবর্তিতের আবর্তন কোনো অদার্শনিক হয় অচিন্তাবিদ। ব্যাখ্যা, এটি হলো পূর্ণ অন্তরাবর্তন। এখানে দেখা যায় যে মূল বচনের বিধেয় পদ তথা চিন্তাবিদ পদটির বিরুদ্ধ পদ অচিন্তাবিদ পদটি সিদ্ধান্তের বিধেয় রূপে গণ্য হয়েছে। এর ফলে এটি পূর্ণ অন্তরাবর্তনের মর্যাদা লাভ করেছে। কিন্তু শেষের বচনটি তথা আই বচনটির যদি আবার বিবর্তন করা হয় তাহলে তা পাওয়া যায় তাহলে কোনো অদার্শনিক নয় চিন্তাবিদ ও। এটি হলো একটি আংশিক অন্তরাবর্তন, কারণ এখানে মূল বচনের বিধেয় পদটি এবং সিদ্ধান্তের বিধেয় পদটি একই হয়েছে। এর ফলে এটি একটি আংশিক অন্তরাবর্তনের মর্যাদা পেয়েছে। পূর্ণ এবং আংশিক অন্তরাবর্তনের বিষয় দুটিকে নিচের বাচনিক আকারে উল্লেখ করা যায়। সাংকেতিক উদাহরণ মূল বচন সকল এস হয় পি। এ মূল বচনের বিবর্তন কোনো এস নয় পি। ই বিবর্তিতের আবর্তন কোনো অপি নয় এস। ই আবর্তিতের বিবর্তন সকল অপি হয় এস। এ বিবর্তিতের আবর্তন কোনো অএস হয় অপি। আই পূর্ণ অন্তরাবর্তন, তার থেকে আবর্তিতের বিবর্তন কোনো অএস নয় পি। আংশিক অন্তরাবর্তন। প্রশ্ন 16, আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগকে আমরা কয় ভাগে উল্লেখ করতে পারি? এরূপ প্রয়োগগুলিকে নিরপেক্ষ বচনগুলির ক্ষেত্রে উল্লেখ করে দেখাও। উত্তর, আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগের বচনের নতুন আকার। আবর্তন এবং বিবর্তন নামক মৌলিক প্রক্রিয়া দুটিকে যদি একসঙ্গে প্রয়োগ করা যায় তাহলে আমরা সিদ্ধান্তগতভাবে নতুন বাচনিক আকার পেতে পারি। আবর্তন এবং বিবর্তন প্রক্রিয়ায় যৌথ প্রয়োগটিকে দুভাবে উল্লেখ করা যেতে পারে: 1. আবর্তন এবং আবর্তিতের বিবর্তন। 2. বিবর্তন ও বিবর্তিতের আবর্তন। 1. আবর্তন এবং আবর্তিতের বিবর্তন। তর্কবাক্যকে প্রথমে আবর্তন এবং পরে আবর্তিতের বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বাক্যটিকে নতুনভাবে উপস্থাপন করা যায়। এখন এই প্রক্রিয়াটিকে এ, ই, আই এবং ও এই চারটি নিরপেক্ষ বচনের ক্ষেত্রে প্রয়োগ করে দেখা যাক। এ বচনের ওপর প্রয়োগ: তর্কবাক্য সকল এস হয় পি। এ মূল বচনের আবর্তন কোনো পি হয় এস। আই আবর্তিতের বিবর্তন কোনো পি নয় এস ও বচন। সুতরাং দাবি করা যায় যে প্রক্রিয়াটির ক্ষেত্রে এ থেকে ও হলো চরম সিদ্ধান্ত, অর্থাৎ এরূপ প্রক্রিয়ায় এ বচন থেকে ও বচনই পাওয়া যায়। পৃষ্ঠা 80, ই বচনের ওপর প্রয়োগ: তর্কবাক্য কোনো এস নয় পি। ই মূল বচনের আবর্তন কোনো পি নয় এস। ই আবর্তিতের বিবর্তন সকল পি হয় এস। এ সুতরাং ই থেকে এ হলো চরম সিদ্ধান্ত, অর্থাৎ এরূপ প্রক্রিয়ায় ই বচন থেকে এ বচনই পাওয়া যায়। আই বচনের ওপর প্রয়োগ: তর্কবাক্য কোনো এস হয় পি। আই মূল বচনের আবর্তন কোনো পি হয় এস। আই আবর্তিতের বিবর্তন কোনো পি নয় এস ও। সুতরাং দাবি করা যায় যে এই প্রক্রিয়া এটি হলো চরম সিদ্ধান্ত এবং এখানেও আই থেকে ও নিঃসৃত হয়, অর্থাৎ এরূপ প্রক্রিয়া আই থেকে ও বচন পাওয়া যায়। ও বচনের ওপর প্রয়োগ: তর্কবাক্য কোনো এস নয় পি। ও মূল বচনের আবর্তন সম্ভব নয়। এক্ষেত্রে মূল বচনের আবর্তন সম্ভব নয় বলে আর এক পাও এগিয়ে যাওয়া যাবে না। সুতরাং দাবি করা যায় যে এরূপ প্রক্রিয়াটি ও বচনের ক্ষেত্রে আদৌ প্রযোজ্য নয়। 2. বিবর্তন এবং বিবর্তিতের আবর্তন। তর্কবাক্যকে প্রথমে বিবর্তন করে ওই বিবর্তনের আবার আবর্তন করে নতুনভাবে তার্কিক আকার পাওয়া যায়। নিরপেক্ষ বচনগুলির ক্ষেত্রে এরূপ প্রক্রিয়াটি সমস্ত নিরপেক্ষ বচনের ক্ষেত্রেই প্রযুক্ত। এই প্রক্রিয়াটিকে এখন এ, ই, আই এবং ও এই চারটি নিরপেক্ষ বচনের ক্ষেত্রে ক্রমান্বয়ে প্রয়োগ করে দেখানো হলো। এ বচনের ওপর প্রয়োগ:
তর্কবাক্য সকল এস হয় পি এ মূল বচন, মূল বচনের বিবর্তন কোনো এস নয় অপি ই বিবর্তিত, বিবর্তিতের আবর্তন কোনো অপি নয় এস ই আবর্তিত, অর্থাৎ এরূপ প্রক্রিয়ায় এ বচন থেকে ই বচনই পেয়ে থাকি। ই বচনের ওপর প্রয়োগ তর্কবাক্য কোনো এস নয় পি ই মূল বচন, মূল বচনের বিবর্তন সকল এস হয় অপি এ বিবর্তিত, বিবর্তিতের আবর্তন কোনো অপি হয় এস আই আবর্তিত, অর্থাৎ এরূপ প্রক্রিয়ায় আমরা ই বচন থেকে আই বচনই পেয়ে থাকি। ও আই বচনের ওপর প্রয়োগ তর্কবাক্য কোনো এস হয় পি আই মূল বচন, মূল বচনের বিবর্তন কোনো এস নয় অপি ই বিবর্তিত, মূল বচনের বিবর্তন কোনো এস নয় অপি ও বিবর্তিত, বিবর্তিতের আবর্তন ও বচনের আবর্তন সম্ভব নয়, অতএব এক্ষেত্রে আর এক পা অগ্রসর হওয়া যায় না। ও বচনের ওপর প্রয়োগ তর্কবাক্য কোনো এস নয় পি ও মূল বচন, মূল বচনের বিবর্তন কোনো এস হয় অপি আই বিবর্তিত, বিবর্তিতের আবর্তন কোনো অপি নয় এস আই আবর্তিত, অর্থাৎ এক্ষেত্রে আমরা ও বচন থেকে আই বচনই পেয়ে থাকি। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 81, কোয়েশ্চেন নাম্বার 17। বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন কি? কয়েকটি উদাহরণ দাও। এরূপ আবর্তন কি গ্রাহ্য? উত্তর: নিরপেক্ষ বচনের সরল আবর্তন ছাড়াও আরও এক বিশেষ ধরনের আবর্তন দেখা যায়। এই বিশেষ রূপটি হল বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তন। এই ধরনের আবর্তনের প্রবক্তা হলেন প্রখ্যাত তর্কবিদ কিনস। এই ধরনের আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় বচনের উদ্দেশ্য এবং বিধেয়কে পারস্পরিকভাবে সম্বন্ধ ভিত্তিক হতে হয়। আবর্তনে তাই উদ্দেশ্য এবং বিধেয় সম্বন্ধের আবর্তন ঘটিয়েই আবর্তন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, অর্থাৎ সম্বন্ধের আবর্তনের মাধ্যমেই আমরা যুক্তিবাক্য আবর্তনীয় থেকে একটি সিদ্ধান্ত আবর্তিত প্রতিষ্ঠা করতে সমর্থ হই। উদাহরণ 1, দশরথ হন রামচন্দ্রের পিতা। এ আবর্তনীয়, সুতরাং রামচন্দ্র হয় দশরথের পুত্র। এ আবর্তিত। উদাহরণ 2, শেক্সপিয়ার হন ওথেলো স্রষ্টা। আবর্তনীয়, সুতরাং ওথেলো হয় শেক্সপিয়ারের সৃষ্টি। আবর্তিত। উদাহরণ, রামকৃষ্ণ হন বিবেকানন্দের গুরু। এ সুতরাং বিবেকানন্দ হয় রামকৃষ্ণের শিষ্য। আবর্তিত। উদাহরণ 4, অশোক হয় অশোকার স্বামী। এ আবর্তনীয়, সুতরাং অশোকা হয় অশোকের স্ত্রী। এ আবর্তিত। উদাহরণ 5, রামবাবু হন শ্যামবাবুর প্রভু। এ সুতরাং শ্যামবাবু হন রামবাবুর ভৃত্য। আবর্তনীয় আর আবর্তিত। এ। উদাহরণ 6, সুস্মিতা হন মধুমিতার মা। এ আবর্তনীয়, সুতরাং মধুমিতা হন সুস্মিতার মেয়ে। এ আবর্তিত। বিপরীত সম্বন্ধ ভিত্তিক আবর্তনের বিষয় আপত্তি। অনেক তর্কবিদই কিন্তু এরূপ আবর্তনের বিরুদ্ধে আপত্তি তুলেছেন। তাদের মতানুসারে এই ধরনের অনুমান প্রক্রিয়াটি আবর্তনের একটি প্রক্রিয়া রূপে গণ্য হওয়া উচিত নয়, কারণ এই ধরনের অনুমান প্রক্রিয়ার জন্য প্রয়োজন হয় আমাদের অভিজ্ঞতা। আমাদের বাস্তব অভিজ্ঞতায় যদি এইরূপ বিষয়টিকে অর্থাৎ সম্বন্ধটিকে না জানি, তাহলে তা থেকে আমাদের নতুন কোনো সিদ্ধান্ত গঠন করা সম্ভব নয়। আবার আমরা এটাও জানি যে অবরোহ যুক্তিতে অভিজ্ঞতার কোনো স্থান নেই ও মূল্যও নেই। সুতরাং এরূপ সম্বন্ধভিত্তিক আবর্তনকে কখনোই অবরোহ অনুমানের পর্যায়ভুক্ত করা সঙ্গত নয়। এই কারণেই তারা কিনসের এইরূপ আবর্তন প্রক্রিয়াটি বাতিল বলে গণ্য করেছেন। প্রশ্ন 18, নিচের প্রতিটি বিভাগের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বাক্যে পরিণত করে সেগুলি আবর্তন করো। উত্তর: বিভাগ এ, বাক্য 1, মানুষ মাত্রেই সুখী। তর্কবিজ্ঞানসম্মত আকার, সকল মানুষ হয় সুখী। এ আবর্তনীয়, সুতরাং কোনো সুখী জীব হয় মানুষ। আই আবর্তিত। বাক্য 2, মানুষ সাধারণত স্বার্থপর। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো মানুষ হয় স্বার্থপর। আই আবর্তনীয়, সুতরাং কোনো স্বার্থপর জীব হয় মানুষ। আই আবর্তিত। 3, মানুষ অবশ্যই স্বার্থপর।
এল এফ বা তর্ক বিজ্ঞানসম্মত আকার সকল মানুষ হয় স্বার্থপর এ আবর্তনীয়, সুতরাং কোনো কোনো স্বার্থপর জীব হয় মানুষ আই আবর্তিত। 4 নম্বর, মানুষ কখনোই স্বার্থপর নয়। এল এফ কোনো মানুষ নয় স্বার্থপর ই আবর্তনীয়, সুতরাং কোনো স্বার্থপর জীব নয় মানুষ ই আবর্তিত। 5, মাঝে মাঝে মানুষ স্বার্থপর নয়। এল এফ কোনো মানুষ নয় স্বার্থপর ও আবর্তনীয়, সুতরাং ও বচনের আবর্তন সম্ভব নয়। 6, ধনীরা সুখী। কোনো ধনী হয় সুখী আই আবর্তনীয়, সুতরাং কোনো সুখী ব্যক্তি হয় ধনী আই আবর্তিত। 7, কেবলমাত্র শিশুরাই সরল। সকল সরল মানুষ হয় শিশু এ আবর্তনীয়, সুতরাং কোনো শিশু হয় সরল মানুষ আই আবর্তিত। 8, সব মানুষই অসৎ নয়। এল এফ কোনো মানুষ নয় অসৎ ও আবর্তনীয়, সুতরাং ও বচনের আবর্তন সম্ভব নয়। বিভাগ বি, বাক্য 1, ফুল সুগন্ধযুক্ত তর্কবিজ্ঞানসম্মত আকার বা এল এফ কোনো ফুল হয় সুগন্ধযুক্ত আই আবর্তনীয়, সুতরাং কোনো সুগন্ধযুক্ত বস্তু হয় ফুল আই আবর্তিত। 2, ফুলের গন্ধ নেই। এল এফ কোনো ফুল নয় গন্ধযুক্ত ও আবর্তনীয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। 3, সাধুতাই সর্বোত্তম নীতি। এল এফ সাধুতা হয় সর্বোত্তম নীতি এ আবর্তনীয়, সুতরাং সর্বোত্তম নীতি হলো সাধুতা এ আবর্তিত। পৃষ্ঠা 82, বাক্য 4, জননী মাত্রই স্নেহশীলা তর্কবিজ্ঞানসম্মত আকার সকল জননী হয় স্নেহশীলা এ আবর্তনীয়, সুতরাং কোনো স্নেহশীলা মহিলা হন জননী আই আবর্তিত। 5, প্রত্যেক ব্যক্তি সৎ নয়। এল এফ কোনো ব্যক্তি নয় সৎ ও আবর্তনীয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। 6, কবিরা কদাচিৎ অলস। এল এফ কোনো কবি নয় অলস ও আবর্তনীয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। 7, যা কিছু চকচকে তাই সোনা নয়। কোনো চকচকে বস্তু নয় সোনা ও আবর্তনীয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। 8, রিপোর্টাররা উপস্থিত ছিল। কোনো রিপোর্টার হয় উপস্থিত আই আবর্তনীয়, সুতরাং কোনো উপস্থিত ব্যক্তি হয় রিপোর্টার আই আবর্তিত। বিভাগ সি, বাক্য 1, কোন শিক্ষক বুদ্ধিমান নয়। এল এফ সকল শিক্ষক হয় বুদ্ধিমান এ আবর্তনীয়, সুতরাং কোনো বুদ্ধিমান ব্যক্তি হয় শিক্ষক আই আবর্তিত। বাক্য 2, কেবলমাত্র লাইসেন্সধারী ডাক্তাররাই পারিশ্রমিক পাওয়ার যোগ্য। এল এফ সকল পারিশ্রমিক পাওয়ার যোগ্য ব্যক্তি হয় লাইসেন্সধারী ডাক্তার এ আবর্তনীয়, সুতরাং লাইসেন্সধারী ডাক্তার হয় পারিশ্রমিক পাওয়ার যোগ্য আবর্তিত আই। 3, বাদুর স্তন্যপায়ী। এল এফ সকল বাদুর হয় স্তন্যপায়ী এ আবর্তনীয়, সুতরাং কোনো স্তন্যপায়ী প্রাণী হয় বাদুর আই আবর্তিত। 4, চড়াই পাখি স্তন্যপায়ী নয়। এল এফ কোনো চড়াই পাখি নয় স্তন্যপায়ী ই আবর্তনীয়, সুতরাং কোনো স্তন্যপায়ী প্রাণী নয় চড়াই পাখি ই আবর্তিত। 5, ছাত্ররা অবশ্যই বুদ্ধিমান। এল এফ সকল ছাত্র হয় বুদ্ধিমান এ আবর্তনীয়, সুতরাং কোনো বুদ্ধিমান জীব হয় ছাত্র আই আবর্তিত। 6, নার্সরা সদয়া। এল এফ কোনো নার্স হয় সদয়া আই আবর্তনীয়, সুতরাং কোনো সদয়া মহিলা হন নার্স আই আবর্তিত। 7, ছাত্ররা বুদ্ধিমান। এল এফ কোনো ছাত্র হয় বুদ্ধিমান আই আবর্তনীয়, সুতরাং কোনো বুদ্ধিমান ব্যক্তি হয় ছাত্র আই আবর্তিত। 8, মানুষ ধার্মিক। এল এফ কোনো মানুষ হয় ধার্মিক আই আবর্তনীয়, সুতরাং কোনো ধার্মিক ব্যক্তি হয় মানুষ আই আবর্তিত। বিভাগ ডি, বাক্য 1, সকল মানুষই ধার্মিক নয়। এল এফ কোনো মানুষ নয় ধার্মিক ও আবর্তনীয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। 2, অনেক ছাত্রই ভালো। এল এফ কোনো ছাত্র হয় ভালো আই আবর্তনীয়, সুতরাং কোনো ভালো ব্যক্তি হয় ছাত্র আই আবর্তিত। 3, এই ক্লাসে সবাই ভালো ছাত্র। এল এফ এই ক্লাসে সকল ছাত্র হয় ভালো ছাত্র এ আবর্তনীয়, সুতরাং কোনো ভালো ছাত্র হয় এই ক্লাসেরই ছাত্র, এই ক্লাসের ছাত্র আই আবর্তিত। 4, এই ক্লাসের কোনো ছাত্রই ভালো নয়। এল এফ এই ক্লাসের কোনো ছাত্র নয় ভালো ই আবর্তনীয়, সুতরাং কোনো ভালো ছাত্র নয় এই ক্লাসের ছাত্র ই আবর্তিত। পৃষ্ঠা 83, 5, রাম ভালো ছেলে। এল এফ রাম হয় ভালো ছেলে এ আবর্তনীয়, সুতরাং কোনো ভালো ছেলে হয় রাম আই আবর্তিত।
ছয় মানুষ মাত্রেই দার্শনিক। এল এফ সকল মানুষ হয় দার্শনিক। এ আবর্তনীয়, সুতরাং কোনো কোনো দার্শনিক হয় মানুষ। আই আবর্তিত। সাত মানুষ পশু নয়। এল এফ কোনো মানুষ নয় পশু। ই আবর্তনীয়, সুতরাং কোনো পশু নয় মানুষ। ই আবর্তিত। আট ভারতীয়রা অধার্মিক নয়। এল এফ কোনো ভারতীয় নয় অধার্মিক। ই আবর্তনীয়, সুতরাং কোনো অধার্মিক নয় ভারতীয়। ই আবর্তিত। বিভাগ ই বাক্য এক কিছু কিছু ছাত্র বিতর্কে দক্ষ। এল এফ কোনো কোনো ছাত্র হয় বিতর্কে দক্ষ। আই আবর্তনীয়, সুতরাং কোনো কোনো বিতর্কে দক্ষ ব্যক্তি হয় ছাত্র। আই আবর্তিত। দুই সব ভোটদাতা প্রাপ্তবয়স্ক নয়। কোনো কোনো ভোটদাতা নয় প্রাপ্তবয়স্ক। ও আবর্তনীয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। তিন শুধুমাত্র সৈনিকরাই দেশ শাসনে উপযোগী ব্যক্তি। এল এফ সকল দেশ শাসনে উপযোগী ব্যক্তি হয় সৈন্য। এ আবর্তনীয়, সুতরাং কোনো কোনো সৈন্য হয় দেশ শাসনে উপযোগী। আই আবর্তিত। চার সব ফুল লাল নয়। কোনো কোনো ফুল নয় লাল। ও আবর্তনীয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। পাঁচ কবিরা সাধারণত শান্তিপ্রিয় হন। এল এফ কোনো কোনো কবি হন শান্তিপ্রিয় ব্যক্তি। আই আবর্তনীয়, সুতরাং কোনো কোনো শান্তিপ্রিয় ব্যক্তি হন কবি। আই আবর্তিত। 6 নম্বর বাক্য কোন মানুষ সর্বজ্ঞ তর্কবিজ্ঞান সম্মত আকার বা এল এফ কোনো মানুষ নয় সর্বজ্ঞ ব্যক্তি। ই আবর্তনীয়, সুতরাং কোনো সর্বজ্ঞ ব্যক্তি নয় মানুষ। ই আবর্তিত। 7 গাধা ঘোড়া নয়। এল এফ কোনো গাধা নয় ঘোড়া। ই আবর্তনীয়, সুতরাং কোনো ঘোড়া নয় গাধা। ই আবর্তিত। 8 কে অশান্তি চায়। এল এফ কোনো মানুষ নয় অশান্তিকামী ব্যক্তি। ই আবর্তনীয়, সুতরাং কোনো অশান্তিকামী ব্যক্তি নয় মানুষ। ই আবর্তিত। বিভাগ এফ বাক্য এক ফুল নয় লাল। এল এফ কোনো কোনো ফুল নয় লাল বস্তু। ও আবর্তনীয়, সুতরাং ও বচনের আবর্তন সম্ভব নয়। 2 শুধুমাত্র সৎ ব্যক্তিরাই সুখী। এল এফ সকল সুখী ব্যক্তি হয় সৎ ব্যক্তি। এ আবর্তনীয়, সুতরাং কোনো কোনো সৎ ব্যক্তি হয় সুখী ব্যক্তি। আই আবর্তিত। 3 কোনো মানুষ পূর্ণ নয়। কোনো মানুষ নয় পূর্ণ সত্তা। ই আবর্তনীয়, সুতরাং কোনো পূর্ণ সত্তা নয় মানুষ। ই আবর্তিত। শিশু মাত্রেই সরল। এল এফ সকল শিশু হয় সরল জীব। এ আবর্তনীয়, সুতরাং কোনো কোনো সরল জীব হয় শিশু। আই আবর্তিত। বাক্য 5 খুব কম ছাত্রই পরিশ্রমী তর্কবিজ্ঞান সম্মত আকার। কোনো কোনো ছাত্র নয় পরিশ্রমী ব্যক্তি। ও আবর্তনীয়, সুতরাং ও বচনের আবর্তন সম্ভব নয়। 6 চকচক করলেই সোনা হয় না। কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। ও আবর্তনীয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। পৃষ্ঠা 84। বাক্য 7 একমাত্র স্নাতকেরাই এই পদের যোগ্য। এল এফ সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক। আবর্তনীয়, সুতরাং কোনো কোনো স্নাতক হয় এই পদের যোগ্য ব্যক্তি। আই আবর্তিত। 8 বিজ্ঞানী মাত্রই জ্ঞানী। এল এফ সকল বিজ্ঞানী হয় জ্ঞানী ব্যক্তি। আবর্তনীয়, সুতরাং কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হন বিজ্ঞানী। আই আবর্তিত। বিভাগ জি বাক্য 1 সব সাপের বিষ নেই। তর্কবিজ্ঞান সম্মত আকার। কোনো কোনো সাপ নয় বিষধর প্রাণী। ও আবর্তনীয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। 2 শুধু ধার্মিক ব্যক্তিরাই সুখী। এল এফ সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। এ আবর্তনীয়, সুতরাং কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি। আই আবর্তিত। 3 স্তন্যপায়ী পাখি নেই। এল এফ কোনো পাখি নয় স্তন্যপায়ী প্রাণী। ই আবর্তনীয়, সুতরাং কোনো স্তন্যপায়ী প্রাণী নয় পাখি। ই আবর্তিত। বাক্য 4 প্রত্যেক ছাত্রই প্রতিভাশালী নয়। এল এফ কোনো কোনো ছাত্র নয় প্রতিভাশালী ব্যক্তি। ও আবর্তনীয়, সুতরাং ও বচনের আবর্তন সম্ভব নয়। বাক্য 5 অসৎ মানুষ আছে। এল এফ কোনো কোনো মানুষ হয় অসৎ ব্যক্তি। আই আবর্তনীয়, সুতরাং কোনো কোনো অসৎ ব্যক্তি হয় মানুষ। আই আবর্তিত। বাক্য 6 সৎ রাজনৈতিক নেই। এল এফ কোনো রাজনীতিক নয় সৎ ব্যক্তি। ই আবর্তনীয়, সুতরাং কোনো সৎ ব্যক্তি নয় রাজনীতিক। ই আবর্তিত। বাক্য 7 ভাববাদী দার্শনিক আছেন। এল এফ কোনো কোনো দার্শনিক হন ভাববাদী। আই আবর্তনীয়, সুতরাং কোনো কোনো ভাববাদী নয় দার্শনিক। আই আবর্তিত। 8 দেবতারা দানব নয়। এল এফ কোনো দেবতা নয় দানব। ই আবর্তিত, সুতরাং কোনো দানব নয় দেবতা। ই আবর্তিত। বিভাগ এইচ
বাক্য ১, একটি ছাড়া সব ধাতু কঠিন। তর্কবিজ্ঞানসম্মত আকার বা এলএফ। কোনো কোনো ধাতু হয় কঠিন দ্রব্য, আই আবর্তনীয়, সুতরাং কোনো কোনো কঠিন দ্রব্য হয় ধাতু, আই আবর্তিত। ২, মানুষ স্বার্থপর নয়, এলএফ। কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি, ও আবর্তনীয়, সুতরাং ও বচনের আবর্তন সম্ভব নয়। ৩, কোনো পাখি নয় পশু, এলএফ। কোনো পাখি নয় পশু, ই আবর্তনীয়, এবং সুতরাং কোনো পশু নয় পাখি, ই আবর্তিত। ৪, সব তিমি হয় স্তন্যপায়ী, এলএফ। সকল তিমি হয় স্তন্যপায়ী প্রাণী, এ আবর্তনীয়, সুতরাং কোনো কোনো স্তন্যপায়ী প্রাণী হয় তিমি, আই আবর্তিত। ৫, কুকুর ও বিড়াল এক নয়, কোনো কুকুর নয় বিড়াল, ই আবর্তনীয়, সুতরাং কোনো বিড়াল নয় কুকুর, ই আবর্তিত। ৬, সব আম মিষ্ট নয়, কোনো কোনো আম নয় মিষ্ট, ফল ও আবর্তনীয়, সুতরাং ও বচনের আবর্তন সম্ভব নয়। বাক্য ৭, দার্শনিক মাত্রেই চিন্তাশীল ব্যক্তি, এলএফ। সকল দার্শনিক হয় চিন্তাশীল ব্যক্তি, এ আবর্তনীয়, কোনো কোনো, সুতরাং কোনো কোনো চিন্তাশীল ব্যক্তি হয় দার্শনিক, আই আবর্তিত। বাক্য ৮, অসৎ মানুষ আছে, কোনো কোনো মানুষ হয় অসৎ ব্যক্তি, আই আবর্তনীয়, সুতরাং কোনো কোনো অসৎ ব্যক্তি হয় মানুষ, আই আবর্তিত। পৃষ্ঠা ৮৫, বিভাগ আই। বাক্য ১, গোলাকার চতুর্ভুজ নেই, এলএফ। কোনো গোলাকার বস্তু নয় চতুর্ভুজ, ই আবর্তনীয়, সুতরাং কোনো চতুর্ভুজ নয় গোলাকার বস্তু, ই আবর্তিত। ২, মানুষ মদ্যপান করে, কোনো কোনো, এলএফ। কোনো কোনো মানুষ হয় মদ্যপ, আই আবর্তনীয়, সুতরাং কোনো কোনো মদ্যপ হয় মানুষ, আই আবর্তিত। ৩, লাল ফুলের গন্ধ নেই, কোনো কোনো ফুল নয় গন্ধযুক্ত ফুল, ই আবর্তনীয়, সুতরাং কোনো গন্ধযুক্ত ফুল নয় লাল ফুল, ই আবর্তিত। ৪, মানুষ দেবতা নয়, কোনো মানুষ নয় দেবতা, ই আবর্তনীয়, সুতরাং কোনো দেবতা নয় মানুষ, ই আবর্তিত। ৫, সৎ ব্যবসায়ী আছে, কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ ব্যক্তি, আই আবর্তনীয়, সুতরাং কোনো কোনো সৎ ব্যক্তি হয় ব্যবসায়ী, আই আবর্তিত। মানুষ কদাচিৎ সুখী, কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি, ও আবর্তনীয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। প্রশ্ন ১৯, নিচের প্রতিটি বিভাগের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে পরিণত করো এবং সেগুলি বিবর্তন করো। উত্তর, বিভাগ এ, বাক্য ১, দানব দেবতা নয়, এলএফ। কোনো দানব নয় দেবতা, ই বিবর্তনীয়, সুতরাং সকল দানব হয় অদেবতা, এ আবর্তিত। ২, অলস মানুষ আছে, এলএফ। কোনো কোনো মানুষ হয় অলস, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো মানুষ নয় অলস, ও বিবর্তিত। ৩, খুব কম ছাত্রই মেধাবী, এলএফ। কোনো কোনো ছাত্র নয় মেধাবী, ও বিবর্তনীয়, কোনো কোনো ছাত্র হয় অমেধাবী, আই বিবর্তিত। ৪, খুব কম ছাত্রই মেধাবী নয়, কোনো কোনো ছাত্র হয় মেধাবী, আই বিবর্তনীয়। ৩ নম্বর, খুব কম ছাত্রই মেধাবী, এলএফ। কোনো কোনো ছাত্র নয় মেধাবী, ও বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো ছাত্র হয় অমেধাবী, আই বিবর্তিত। ৪, খুব কম ছাত্রই মেধাবী নয়, কোনো কোনো ছাত্র হয় মেধাবী, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো ছাত্র নয় অমেধাবী, ও বিবর্তিত। ৫, পশু পাখি নয়, কোনো পশু নয় পাখি, ই বিবর্তনীয়, সুতরাং সকল পশু হয় অপাখি, এ বিবর্তিত। ৬, শিক্ষিত ব্যক্তিদের অনেকেই সাম্যবাদী, কোনো কোনো শিক্ষিত ব্যক্তি হয় সাম্যবাদী, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো শিক্ষিত ব্যক্তি নয় অসাম্যবাদী, ও বিবর্তিত। ৭, বণিকেরা কদাচিৎ সৎ, কোনো কোনো বণিক নয় সৎ, ও বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো বণিক হয় অসৎ, আই বিবর্তিত। ৮, কিছু ছাত্র বিতর্কে দক্ষ, কোনো কোনো ছাত্র হয় বিতর্কে দক্ষ, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো ছাত্র নয় বিতর্কে অদক্ষ, ও বিবর্তিত। বিভাগ বি, বাক্য ১, সৈনিকেরা কখনোই বিশ্বাসঘাতক নয়, এলএফ। কোনো সৈনিক নয় বিশ্বাসঘাতক, ই বিবর্তনীয়, সকল সৈনিক হয় অবিশ্বাসঘাতক, এ বিবর্তিত। পৃষ্ঠা ৮৬, বাক্য ২, রাজনীতিবিদরা কখনো কখনো সৎ, এলএফ। কোনো কোনো রাজনীতিবিদ হয় সৎ, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো রাজনীতিবিদ নয় অসৎ, ও বিবর্তিত। ৩, কেবলমাত্র ধনীরাই সুখী, সকল সুখী ব্যক্তি হয় ধনী, এ বিবর্তনীয়, সুতরাং কোনো সুখী ব্যক্তি নয় অধনী, ই বিবর্তিত। ৪, সহজাত ধারণা বলে কিছু নেই, এলএফ। কোনো ধারণা নয় সহজাত, ই বিবর্তনীয়, সুতরাং সকল ধারণা হয় অসহজাত, এ বিবর্তিত।
5 সহজাত ধারণা বলে কিছু আছে, কোনো কোনো ধারণা হয় সহজাত আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো ধারণা নয় অসহজাত ও বিবর্তিত। 6 ফুলের গন্ধ আছে, কোনো কোনো ফুল হয় গন্ধযুক্ত আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো ফুল নয় অগন্ধযুক্ত ও বিবর্তিত। বিভাগ সি, বাক্য 1 বাকলে একজন ভাববাদী দার্শনিক, LF বাকলে হয় একজন ভাববাদী দার্শনিক, এ বিবর্তনীয়, সুতরাং বাকলে নন একজন অভাববাদী দার্শনিক, ই বিবর্তিত। বুর্জুয়া মাত্রই অত্যাচারী, সকল বুর্জুয়া হয় অত্যাচারী, ই বিবর্তনীয়, সুতরাং কোনো বুর্জুয়া নয় অত্যাচারী, ই বিবর্তিত। প্রলিতারিয়েত মাত্রই গরিব, LF সকল প্রলিতারিয়েত হয় গরিব, এ বিবর্তনীয়, সুতরাং কোনো প্রলিতারিয়েত নয় অগরিব, ই বিবর্তিত। একটি ছাড়া সব ধাতুই কঠিন, কোনো কোনো ধাতু হয় কঠিন, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো ধাতু নয় অকঠিন ও বিবর্তিত। বিভাগ ডি, বাক্য 1 খুব অল্প লোক বুদ্ধিমান, LF কোনো কোনো লোক নয় বুদ্ধিমান ও বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো লোক হয় অবুদ্ধিমান, আই বিবর্তিত। 2 সত্য কথা প্রায় অপ্রিয়, LF কোনো কোনো সত্য কথা হয় অপ্রিয়, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো সত্য কথা নয় অপ্রিয় ও বিবর্তিত। বাক্য 3 তুমি কি সত্যবাদী, LF তুমি নও সত্যবাদী, ই বিবর্তনীয়, সুতরাং তুমি হও অসত্যবাদী, এ বিবর্তিত। বাক্য 4 চতুষ্পদ দ্বিপদ নয়, LF কোনো চতুষ্পদ নয় দ্বিপদ, ই বিবর্তনীয়, সুতরাং সকল চতুষ্পদ হয় অদ্বিপদ, এ বিবর্তিত। পৃষ্ঠা 87, বাক্য 23 একটি অশুভ সংখ্যা, LF 23 হয় একটি অশুভ সংখ্যা, এ বিবর্তনীয়, সুতরাং 23 নম্বর একটি শুভ সংখ্যা, 23 নয় একটি শুভ সংখ্যা, ই বিবর্তিত। অশুভ অশুভ সমান সমান শুভ ব্র্যাকেটের মধ্যে। 6 মানুষের বুদ্ধিবৃত্তি আছে, সকল মানুষ হয় এমন যাদের বুদ্ধিবৃত্তি আছে, এ বিবর্তনীয়, সুতরাং কোনো মানুষ নয় এমন যার অবুদ্ধিবৃত্তি আছে, ই বিবর্তিত। 7 পাগলরা অস্বাভাবিক, LF সকল পাগল হয় অস্বাভাবিক, এ বিবর্তনীয়, সুতরাং কোনো পাগল নয় স্বাভাবিক, ই বিবর্তিত। অস্বাভাবিক সমান সমান স্বাভাবিক। বিনয় দান করে, LF সকল বিদ্যা হয় এমন যা বিনয় দান করে, এ বিবর্তনীয়, সুতরাং কোনো বিদ্যা নয় এমন যা অবিনয় দান করে, ই বিবর্তিত। বিভাগ ই, বাক্য 1 চুরি করা নিন্দনীয়, LF চুরি করা হয় নিন্দনীয় কাজ, এ বিবর্তনীয়, সুতরাং চুরি করা নয় অনিন্দনীয় কাজ, ই বিবর্তিত। 2 পলাশ ফুলের গন্ধ নেই, LF কোনো পলাশ ফুল নয় এমন যার গন্ধ আছে, ই বিবর্তনীয়, সুতরাং সকল পলাশ ফুল হয় এমন যার অগন্ধ আছে, এ বিবর্তিত। 3 একটি উত্তরও নির্ভুল নয়, LF কোনো উত্তর নয় নির্ভুল, ই বিবর্তনীয়, সুতরাং সকল উত্তর হয় অনির্ভুল, এ বিবর্তিত। 4 অনেক মেঘে বৃষ্টি দেয়, LF কোনো কোনো মেঘ হয় এমন যা বৃষ্টি দেয়, আই বিবর্তিত, সুতরাং কোনো কোনো মেঘ নয় এমন যা অবৃষ্টি দেয়, ও বিবর্তিত। 5 অত্যন্ত কম সংখ্যক বই আকর্ষণীয়, LF কোনো কোনো বই নয় আকর্ষণীয় ও বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো বই হয় অআকর্ষণীয়, আই বিবর্তিত। 6 ধারণা মাত্রই মনশ্চিত্ত নয়, LF কোনো কোনো ধারণা নয় মনশ্চিত্ত ও বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো ধারণা হয় অমনশ্চিত্র, আই বিবর্তিত। 7 আগুন দহন করে, LF সকল ক্ষেত্রে আগুন হয় এমন যা দহন করে, এ বিবর্তনীয়, সুতরাং কোনো ক্ষেত্রে আগুন নয় এমন যা অদহন করে, ই বিবর্তিত। 8 লাল নীল নয়, কোনো লাল নয় নীল, ই বিবর্তনীয়, সুতরাং সকল লাল হয় অনীল, এ বিবর্তিত। বিভাগ এফ, বাক্য 1 লোভী ডাক্তার আছে, LF কোনো কোনো ডাক্তার হয় লোভী, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো ডাক্তার নয় অলোভী, ও বিবর্তিত। 2 চঞ্চলতা অনেক সময় ক্ষতিকর, LF কোনো কোনো চঞ্চলতা বিষয় হয় ক্ষতিকর, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো চঞ্চলতার বিষয় নয় অক্ষতিকর, ও বিবর্তিত। 3 অশান্তিকে চায়, LF কোনো মানুষ নয় এমন যে অশান্তি চায়, ই বিবর্তনীয়, সুতরাং সকল মানুষ হয় এমন যে শান্তি চায়, এ বিবর্তিত। অশান্তি সমান সমান শান্তি।
4 বাক্য 4 কোনো শিক্ষক নয়, শিক্ষক বিজ্ঞানী নয়, LF কোনো শিক্ষক নয় বিজ্ঞানী, ই বিবর্তনীয়, সুতরাং সকল শিক্ষক হয় অবিজ্ঞানী, এ বিবর্তিত। 5 লোভী অশান্তির মূল, LF সকল ক্ষেত্রে লোভ হয় অশান্তির মূল, এ বিবর্তনীয়, সুতরাং কোনো ক্ষেত্রে লোভ নয় শান্তির মূল, ই বিবর্তিত। অশান্তি সমান সমান শান্তি। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 88। বাক্য 6 বন্ধুত্ব ঐক্য আনে। তর্কবিদ্যা সম্মত আকার সকল ক্ষেত্রে বন্ধুত্ব হয় এমন যা ঐক্য আনে, এই বচন বিবর্তনীয় ব্র্যাকেটে। সুতরাং কোনো ক্ষেত্রে বন্ধুত্ব নয় এমন যা অঐক্য আনে, বিবর্তিত ব্র্যাকেটে ই বচন। 7 নম্বর শত্রু দুর্বল নয়, LF বা তর্কবিদ্যা সম্মত আকার কোনো শত্রু নয় দুর্বল, ই বচন ব্র্যাকেটে বিবর্তনীয়, সুতরাং সকল শত্রু হয় অদুর্বল, এ বিবর্তিত। 8 চড়াই স্তন্যপায়ী প্রাণী নয়, LF বা তর্কবিদ্যা সম্মত আকার কোনো চড়াই নয় স্তন্যপায়ী প্রাণী, ই বচন বিবর্তনীয়, সুতরাং সব চড়াই হয় অস্তন্যপায়ী প্রাণী, এ বচন বিবর্তিত। বিভাগ জি বাক্য 1 অসাধু ব্যক্তিরা উচ্ছৃঙ্খল, LF বা তর্কবিদ্যা সম্মত আকার সকল অসাধু ব্যক্তি হয় উচ্ছৃঙ্খল, এ বিবর্তনীয়, সুতরাং কোনো অসাধু ব্যক্তি নয় উচ্ছৃঙ্খল, ই বিবর্তিত। বাক্য 2 বিশ্বাসঘাতক সৈনিক আছে, LF বা তর্কবিদ্যা সম্মত আকার কোনো কোনো সৈনিক হয় বিশ্বাসঘাতক, আই ই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো সৈনিক নয় অবিশ্বাসঘাতক, ও বিবর্তিত, সুতরাং কোনো কোনো সৈনিক হয় অবিশ্বাসঘাতক, ও বিবর্তিত। 3 মূর্খরা অকৃতজ্ঞ, LF বা তর্কবিজ্ঞানসম্মত আকার সকল মূর্খ হয় অকৃতজ্ঞ, এ বিবর্তনীয়, সুতরাং কোনো মূর্খ নয় কৃতজ্ঞ, ই বিবর্তিত ব্র্যাকেটে অকৃতজ্ঞ সমান সমান কৃতজ্ঞ। 4 চারবাকরা জড়বাদী, সকল চারবাক হয় জড়বাদী, এ বিবর্তনীয়, সুতরাং কোনো চারবাক নয় অজড়বাদী, ই বিবর্তিত। 5 অত্যন্ত কম মানুষই স্বার্থশূন্য, কোনো কোনো মানুষ নয় স্বার্থশূন্য, ও বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো মানুষ হয় অস্বার্থশূন্য, আই বিবর্তিত। 6 শান্তি মঙ্গলজনক, তর্কবিজ্ঞান সম্মত আকার বা LF সকল ক্ষেত্রে শান্তি হয় মঙ্গলজনক, এ বিবর্তনীয়, সুতরাং কোনো ক্ষেত্রে শান্তি নয় অমঙ্গলজনক, ই বিবর্তিত। 7 অশান্তি দুর্ভাগ্যজনক, LF বা তর্কবিদ্যা সম্মত আকার সকল ক্ষেত্রে অশান্তি হয় দুর্ভাগ্যজনক, এ বিবর্তনীয়, সুতরাং কোনো ক্ষেত্রে অশান্তি নয় অদুর্ভাগ্যজনক, ই বিবর্তিত। 8 চকচক করলেই সোনা নয়, বিজ্ঞানসম্মত আকার বা LF কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, ও বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো চকচকে বস্তু হয় অসোনা, আই বিবর্তিত। বিভাগ H বাক্য 1 আলো সমৃদ্ধির প্রতীক, তর্কবিদ্যা সম্মত আকার বা LF সকল ক্ষেত্রে আলো হয় সমৃদ্ধির প্রতীক, এ বিবর্তনীয়, সুতরাং কোনো ক্ষেত্রে আলো নয় অসমৃদ্ধির প্রতীক, ই বিবর্তিত। 2 অন্ধকার অশান্তির প্রতীক, তর্কবিজ্ঞান সম্মত আকার বা LF সকল ক্ষেত্রে অন্ধকার হয় অশান্তির প্রতীক, এ বিবর্তনীয়, সুতরাং কোনো ক্ষেত্রে অন্ধকার নয় শান্তির প্রতীক, ই বিবর্তিত। অশান্তির সমান সমান শান্তির ব্র্যাকেটে। 3 নম্বর শান্তি মানুষকে সমৃদ্ধ করে, সকল ক্ষেত্রে শান্তি হয় এমন যা মানুষকে সমৃদ্ধ করে, এ বিবর্তনীয়, সুতরাং কোনো ক্ষেত্রে শান্তি নয় এমন যা মানুষকে অসমৃদ্ধ করে, ই বিবর্তিত। 4 যা পূর্ণ তাই শুভ, LF বা তর্কবিজ্ঞান সম্মত আকার সকল পূর্ণ বস্তু হয় শুভ, এ বিবর্তনীয়, সুতরাং কোনো পূর্ণ বস্তু নয় অশুভ, ই বিবর্তিত। 5 জ্ঞানই শক্তি, তর্কবিদ্যা সম্মত আকার সকল ক্ষেত্রে জ্ঞান হয় শক্তি, এ বচন বিবর্তনীয়, সুতরাং কোনো ক্ষেত্রে জ্ঞান নয় অশক্তি, ই বিবর্তিত। 6 কোনো কোনো পুষ্টিকর খাদ্য সুস্বাদু, কোনো কোনো পুষ্টিকর খাদ্য হয় সুস্বাদু, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো পুষ্টিকর খাদ্য নয় অসুস্বাদু, ও বিবর্তিত। 7 পুষ্টিকর খাদ্য হলেই সুস্বাদু হবে এমন নয়,
কোনো কোনো পুষ্টিকর খাদ্য নয় সুস্বাদু ও বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো পুষ্টিকর খাদ্য হয় অসুস্বাদু আই বিবর্তিত। পৃষ্ঠা 89, বাক্য 8, শিক্ষিতদের অনেকেই পাগল। তর্কবিজ্ঞান সম্মত আকার বা LF, কোনো কোনো শিক্ষিত হয় পাগল আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো শিক্ষিত নয় অপাগল ও বিবর্তিত। বিভাগ আই, বাক্য 1, প্রগতি মানেই হলো পরিবর্তন। তর্কবিজ্ঞান সম্মত আকার বা LF হচ্ছে সকল ক্ষেত্রে প্রগতি হয় পরিবর্তনের বিষয়, এ বিবর্তনীয়, সুতরাং কোনো প্রগতি নয় অপরিবর্তনের বিষয়, ই বিবর্তিত। 2, চলার পথই হলো জীবন। তর্কবিজ্ঞান সম্মত আকার বা LF, সকল ক্ষেত্রে চলার পথ হয় জীবনের প্রতীক, এ বিবর্তনীয়, সুতরাং কোনো ক্ষেত্রে চলার পথ নয় অজীবনের প্রতীক, ই বিবর্তিত। বাক্য 3, থেমে যাওয়াই হলো মৃত্যু। তর্কবিজ্ঞান সম্মত আকার বা LF, সকল ক্ষেত্রে থেমে যাওয়া হয় মৃত্যুতুল্য, এ বিবর্তনীয়, সুতরাং কোনো ক্ষেত্রে থেমে যাওয়া নয় অমৃত্যুতুল্য, ই বিবর্তিত। 4, বৃদ্ধরা অনেকেই কষ্ট সহিষ্ণু। তর্কবিদ্যা সম্মত আকার LF, কোনো কোনো বৃদ্ধ হয় কষ্ট সহিষ্ণু, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো বৃদ্ধ নয় অকষ্ট সহিষ্ণু ও বিবর্তিত। 5, দুষ্টরা অধিকাংশ ক্ষেত্রেই মিষ্টভাষী। তর্কবিদ্যা সম্মত আকার LF, কোনো কোনো দুষ্ট ব্যক্তি হয় মিষ্টভাষী, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো দুষ্ট ব্যক্তি নয় অমিষ্টভাষী ও বিবর্তিত। 6, সৎ লোক আছে। তর্কবিদ্যা সম্মত আকার, কোনো কোনো লোক হয় সৎ, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো লোক নয় অসৎ ও বিবর্তিত। 7, সৎ লোক নেই, নেই ই মানে দ্বন্দ্বে নয় একার হর্ষই ড্যাশ দিয়ে হর্ষই, নেই। তর্কবিদ্যা সম্মত আকার, কোনো লোক নয় সৎ, ই বিবর্তনীয়, সুতরাং সকল লোক হয় অসৎ, এ বিবর্তিত। 8, কঠোর পরীক্ষক আছেন। তর্কবিদ্যা সম্মত আকার, কোনো কোনো পরীক্ষক হন কঠোর, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো পরীক্ষক নন অকঠোর ও বিবর্তিত। বিভাগ জে, বাক্য 1, সব নৈয়ায়িক বস্তুবাদী নন। তর্কবিজ্ঞান সম্মত আকার, কোনো কোনো নৈয়ায়িক নয় বস্তুবাদী ও বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো নৈয়ায়িক হয় অবস্তুবাদী, আই বিবর্তিত। 2, অধিকাংশ পাপীরাই অসুখী। LF বা তর্কবিজ্ঞান সম্মত আকার, কোনো কোনো পাপী হয় অসুখী, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো পাপী নয় সুখী ও বিবর্তিত। অসুখী সমান সমান সুখী ব্র্যাকেটে। 3, কেবলমাত্র শিক্ষিতরাই প্রগতিশীল। তর্কবিদ্যা সম্মত আকার বা LF, সকল প্রগতিশীল ব্যক্তি হন শিক্ষিত ব্যক্তি, এ বিবর্তনীয়, সুতরাং কোনো প্রগতিশীল ব্যক্তি নন অশিক্ষিত ব্যক্তি, ই বিবর্তিত। 4, শুধুমাত্র উদ্যোগীরাই সফল। LF, সকল সফল ব্যক্তি হন উদ্যোগী ব্যক্তি, এ বিবর্তনীয়, সুতরাং কোনো সফল ব্যক্তি নন অউদ্যোগী ব্যক্তি, ই বিবর্তিত। 5, ত্রিভুজ মানেই হলো 3 বাহু বিশিষ্ট সমতল ক্ষেত্র। LF, সকল ত্রিভুজ হয় 3 বাহু বিশিষ্ট সমতল ক্ষেত্র, এ এবং সুতরাং কোনো ত্রিভুজ নয় 3 বাহু বিশিষ্ট সমতল ক্ষেত্র, ই বিবর্তিত। 6, অশিক্ষিত মানুষও বুদ্ধিমান হন। কোনো কোনো অশিক্ষিত মানুষ হন বুদ্ধিমান, আই বিবর্তনীয়, সুতরাং কোনো কোনো অশিক্ষিত মানুষ নন অবুদ্ধিমান ও বিবর্তিত। 7, দার্শনিকরাই জ্ঞানী। সকল দার্শনিক হন জ্ঞানী ব্যক্তি, এ বিবর্তনীয়, সুতরাং কোনো দার্শনিক নন অজ্ঞানী ব্যক্তি, ই বিবর্তিত। 8, মানুষ মাত্রই স্বার্থপর। LF বা তর্কবিদ্যা সম্মত আকার, সকল মানুষ হয় স্বার্থপর, এ বিবর্তনীয়, সুতরাং কোনো মানুষ নয় অস্বার্থপর, ই বিবর্তিত। অধ্যায় 4 এখানেই শেষ হলো। অধ্যায় 5 নিরপেক্ষ ন্যায় পরবর্তী ফাইলে।